তামিম ইকবালের এই যে ক্ষমতার প্রভাবে বিসিবিতে আসা, এই আসার জার্নি কি 3 মাসই? তামিম ইকবাল একটা কথা সে প্রথম দিনই এসে বলছে যে সে নির্বাচন করবে। আপনি সবচেয়ে বেশি হাইলাইটেড হয়েছিলেন তামিমকে দালাল বলার জন্য। আপনার কাছে কি পরে মনে হয়েছে কিনা কখনো যে আপনি কাজটা ঠিক করেন নাই? সরাসরি তামিমকে দালাল বলি নেই। তা আপনি আসলে ওই সময় যে মন্তব্য করেছিলেন আপনি এখনো সেটার সাথেই স্ট্যান্ড নিচ্ছেন? না, সেই জায়গায় কোনো মানে রিগ্রেট করার কোনো কিছু নাই। তার কারণ হচ্ছে যে এটা সিচুয়েশন। আপনি রিগ্রেট কেন করেন না? পাবলিক ভালোবাসার জন্য? দ্যাট ওয়াজ নট দ্য তামিম ইকবাল, দ্যাট ওয়াজ হিজ রোল, দ্যাট ওয়াজ নাইদার তামিম ইকবাল নট এনিবডি এলস, দ্যাট ওয়াজ অনলি দ্য রোল বিহাইন্ড দ্য পার্সন। ক্লিয়ার। এই তামিম দালাল বলার পরে ঘোরার পর আপনি কি কোনো থ্রেট খাইছিলেন কিনা যে থ্রেট আসছে এরকম? না, আমাকে বলছে, আমাকে এরকম লোকজন বলছে যে আপনি ওপেনলি ক্ষমা চান, না হয় এই হবে সেই হবে। তাই আমি বললি যে এটা ক্ষমা চাওয়ার মতো তো কোনো বিষয় না। আপনার কাছে কেন মনে হলো যে ভারতীয় পারপাস সাপোর্ট করছে? ভারতীয় মিডিয়া কন্টিনিউয়াসলি বাংলাদেশ কত টাকা লস করবে, বাংলাদেশ কত টাকা এই বিশ্বকাপ খেলতে না গেলে বাংলাদেশের কত ক্ষতি হবে, বাংলাদেশ আদৌ টিকে থাকতে পারবে কিনা, বাংলাদেশের ক্রিকেট বোর্ডটা আদৌ টিকবে কিনা। রিসেন্টলি কিন্তু তামিম ইকবালের এই বোর্ড অনেকগুলো কাজ করছে যেগুলো খুবই পজিটিভ, হাইলাইটেড। এখন শুধু তো নেগেটিভ আলোচনা করলেই হবে না, সেক্ষেত্রে অনেক পজিটিভ কাজ হচ্ছে। এখন আপনার কি মনে হয় এগুলো নির্বাচনের আগে প্রচারণা? খালি একজন ক্যাপ্টেন কার্ডকে দিয়ে আমি একটা হাইপ তৈরি করলাম। এই 30-35 হাজার টাকার যে পার্থক্য, এই পার্থক্যটা কোথায় গেছে? নিশ্চয়ই কারো পকেটে যেত। হুট করে আপনার নাম ডাব নাজমুল ছড়িয়ে গেল। আমাকে যারা পছন্দ করে না তাদের কেউ একজন নিশ্চয়ই এটা ছড়িয়ে দিয়েছে। নিশ্চয়ই ওই কথাগুলো আপনি কোনো ক্রিকেটারের আগে গিয়ে বলেন নাই, ওটা নিশ্চয়ই আপনার ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাউকে না কাউকে বলছেন। ওটা ছড়ালো কিভাবে আপনার মনে হয়? আমি তো জানি না সেটা। তার কারণ হচ্ছে ক্রিকেটার তো আমার কাছে বাজেট নিয়ে আসে না। এক্স্যাক্টলি। আমার কাছে তো বাজেট নিয়ে আসছে হচ্ছে ক্রিকেট অপারেশনসের বাজেট। এটা ক্রিকেট অপারেশনসের যদি কথা বলেন সেক্ষেত্রে সেখানে নাফিজ ইকবাল, হ্যাঁ, নাফিস ইকবাল আছে, আরও লোকজন আছে যারা ক্রিকেট অপারেশনস পরিচালনা করে। অ্যাকর্ডিং টু হিউম বিষয় হচ্ছে তামিম ইকবাল বলতে চেয়েছেন যে এখন বট বাহিনী ওনার নিন্দা করে আর বট বাহিনী আপনাদের বোর্ডের প্রশংসা করে। আসলে কি এত লাখ লাখ কোটি কোটি মানুষ বট বাহিনী? আমি জানি না, আমি কিভাবে বলবো। তার কারণ হচ্ছে যে আমি তো কাউকে নিয়োগ দেই নেই। আমার তো এখন পর্যন্ত 1 টাকা আমার পকেট থেকে খরচ করি নেই আমি। শোকজের গল্পটা বলেন। শোকজের পর আপনি সরি ফিল করলেন কিনা, আবার ফিরে আসলেন? ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন অনুযায়ী একটা ডাইরেক্টরকে কেউ শোকজ করতে পারে না। আইসিসি রুলসের ভিতরে কোনো বোর্ড ভাঙার কোনো কিছুই নাই। আইসিসি কোনো বোর্ড, সরকার কোনো বোর্ড ভাঙতে পারে না। সেক্ষেত্রে তামিমের যে অ্যাডহক কমিটির মাধ্যমে আসছে সেটাই অবৈধ। সেটা অবশ্যই এটা অবৈধ। তাহলে এনএসসির অবস্থানটা কি রাজনৈতিকভাবে পরিবর্তন হয় কি? অবশ্যই পরিবর্তন হয়েছে। কথার জোর দিয়ে বলতেছে, আইন কানুন মেনে বলতেছে না। তাহলে তামিম ইকবাল আসার আগে, এর আগে বুলুল ভাই, ফারুক ভাই আসছেন, তারা অ্যাডহক কমিটি ছিল না? না, তখন অ্যাডহক কমিটি, তখন পূর্ণাঙ্গ কমিটি ছিল। দেশের সরকার, যেহেতু সরকার থাকাকালীন সময়ে যে নির্বাচনটা হয়, তখন তো সরকার পদত্যাগ করে নির্বাচন হয় না। এখন দেখার বিষয় হচ্ছে যে ভোট দেওয়ার ভিতরে কোনো ধরনের কারচুপি হয়েছে কিনা। মানে এটা একটা দেশ হতে পারে যেই দেশে একটা সরকার চলে যাওয়ার পরে, সরকারের মানে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা পালিয়ে যাওয়ার পরে, মানে স্কুল মাস্টার, স্কুল কমিটির প্রধান, মসজিদের প্রধান সবাই পালায় যেতে পারে। বুলবুল ভাই পিছের রাস্তা দিয়ে বের হয়ে চলে গেছে, তো ওই দিন তো উনি পূর্বাচলে ছিল। আপনারা কখন জানতে, মানে আপনি কখন জানতে পারলেন যে আপনার আর নাই? আমি জানতে পারলাম বুলবুল ভাই চলে আসার পরে। বুলবুল ভাইয়ের সঙ্গে শিবিরের একটা প্রোগ্রামের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তখন বলা হয় যে বুলবুল ভাই হচ্ছে জামাত শিবির। কিন্তু যখন তামিম ইকবাল বিএনপির কোনো প্রোগ্রামে যায় তখন সেই ক্যাপশনটা গণমাধ্যম দেয় কর্মসূচিতে যোগদান। এই বিষয়গুলোর আপনি কিভাবে আসলে দেখেন, একটু যদি বলতেন আমাদের। এখন এটা হচ্ছে চার্জার পারসেপশনের ব্যাপার। তামিমের বর্তমান বোর্ড যদি সমস্যা হয় বা অবৈধ হয়, তাহলে তো বুলবুল ভাইয়ের বোর্ডও অবৈধ। এটা অনেক সাধারণ দর্শকের প্রশ্ন। এই বিষয়ে একটা অ্যান্সার আপনার কাছে। ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে, এই কনস্টিটিউশনের মধ্যে নাই। আচ্ছা, এখন যদি না থাকে তাহলে এটা কিসের বলে করেছে? কিছু মানুষ বা কিছু গোষ্ঠী আছে যারা এটা বলে যে সেক্ষেত্রে তো ফারুক ভাইকে সরিয়ে বুলবুল ভাইয়ের আশাটাও অবৈধ। এনএসসি কাউকে একজনকে যদি নিয়োগ দেয় তাহলে তার নিয়োগ বাতিল করার ক্ষমতা এনএসসির আছে। আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো পরিচালক সাধারণ জনগণের প্রশংসা কুড়াচ্ছে, এই সিনটা কিন্তু আপনারা লাস্ট 15 কিংবা 20 বছরে দেখেন নাই।
হ্যাঁ, একটা মানুষের ক্ষেত্রে জিনিসটা হয়েছে, তিনি হচ্ছেন এম নাজমুল ইসলাম। তার সঙ্গে আমি আছি, অনেক আলোচনা হবে, যেই আলোচনা, যে প্রশ্নগুলো আপনারা আসলে সচরাচর সোশ্যাল মিডিয়া করে থাকেন, আমি হয়তো বা অ্যান্সারটা করতে পারি না। আজ সরাসরি তার কাছ থেকে জেনে নেব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। এখন তাহলে পরিস্থিতি কেমন? আপনারা তো এখন বোর্ডে নেই, কেমন যাচ্ছে দিন? দিন যাচ্ছে, চলে যাচ্ছে। বোর্ডে থাকলে এক ধরনের ব্যস্ততা ছিল, এখন বোর্ডে নাই, ওই ব্যস্ততাটা নাই। আমার ব্যক্তিগত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছি আর কি। ব্যক্তিগত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছেন। এই যে আপনাদের ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় পাওয়া কি আপনার কাছে মনে হয় এইটাই, যে আপনারা সাধারণ জনগণের ভালোবাসা পাইছেন? অবশ্যই সাধারণ জনগণের ভালোবাসাটা হচ্ছে সব কিছুর উপরে। কারণ হচ্ছে যে গোষ্ঠীর ভিতরে একটা সামান্যতম ছোট একটা গোষ্ঠীর ভালোবাসা আর সাধারণ মানুষের ভালোবাসার ভিতরে আকাশ পাতাল পার্থক্য। তো যেই অঙ্গনে কাজ করলাম সেই অঙ্গন থেকে যদি সবসময় তো সবার ভালোবাসা পাওয়া যায় না, তো এটা স্বাভাবিকভাবে সবসময় সবাইকে একভাবে খুশি করা যায় না, কিন্তু জনগণ যদি পছন্দ করে থাকে তো সে তার থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না। আমরা একটু ক্রিকেটের বাইরে একটু ব্যক্তিগত একটা প্রশ্ন করি। বেশিরভাগ সময় আপনাকে নিয়ে যারা স্টাডি করে বা সোশ্যাল মিডিয়া লেখালেখি করে বলে এটাই যে আপনি আইবিএ স্টুডেন্ট ছিলেন ঢাকা ইউনিভার্সিটি। সেই জার্নি থেকে আপনি ক্রিকেট সংগঠক এবং বোর্ডে আসা, এই গল্পটা অনেকেই আসলে জানে না, এটা একটু যদি বলতেন। ঠিক, আমার লেখাপড়া আইবিএতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90 সালে লেখাপড়া শেষ হয়েছে, আমাদের পাস আউট হয়েছে 91 মার্চে। তো তারপরে আমি কর্মক্ষেত্রে ঢুকে যাই। আমি স্কয়ার ফার্মাসিউটিক্যাল বলে একটা প্রতিষ্ঠানে আমি কাজ করি, দীর্ঘ 7 বছর সেখানে কাজ করি। কাজ করার পরে সেখান থেকে আমি বের হয়ে আসি। আমার কর্মজীবন মানে চাকরি বলতে যেটা বোঝায় সেখানেই তার পরিসমাপ্তি। এরপরে আমি নিজের ব্যবসা নিজে শুরু করলাম। আমি আমার ছোটো ভাইয়ের সাথে আমি আমার ছোটো ভাই মিলে আমরা একটা প্রতিষ্ঠান চালাই। সেটা হচ্ছে আমাদের একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে। সেই ফ্যাক্টরিতে আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা ফ্যাক্টরি, সেটাতেই মূলত আমরা কাজ করি। তাছাড়াও আরও ছোটোখাটো কিছু ব্যবসা আছে, সেগুলো মিলে আমরা চলে যাচ্ছে। আর খেলার বিষয়টা হচ্ছে ভিন্ন। খেলা 2004 সাল থেকে আমরা মূলত আমি ক্রিকেটের সাথে সম্পৃক্ত। 2004 সালে আমাদের যে এখন আমার যে ক্লাবটা আছে, যেটার নাম ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি, এই ক্রিকেট একাডেমি এটা আমরা শুরু করেছিলাম 2004 সালে মাধ্যমে, কোয়ালিফাইংয়ের মাধ্যমে। তো কোয়ালিফাই করে ধীরে ধীরে আমরা 2010-11 সালে আমরা প্রথম বিভাগে উন্নীত হই। প্রথম বিভাগে উন্নীত হওয়ার পর থেকে তারপরে 2000 মানে তার আগ পর্যন্ত আমি মূলত বিহাইন্ড দ্য সিনেই কাজ করতাম, ফান্ডিং করা বা ওভারঅল ম্যানেজমেন্ট করা, কিন্তু ফ্রন্ট লাইনে আমাকে খুব একটা বেশি মানুষ আমাকে চিনত না। তো 2012 সালে প্রথম আমি একটু জনসম্মুখে আসা শুরু করি আর কি। সেখান থেকে তারপরে ক্রিকেট বোর্ডেও কাউন্সিলর হিসাবে আমার কাউন্সিলর হিসেবে অংশগ্রহণ করার পরে আমার ইচ্ছা ছিল আমি নির্বাচন করে আমি সরাসরি ক্রিকেট বোর্ডে, কিন্তু তখন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তখনকার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির নির্বাচন করার মতো কোনো অবস্থা ছিল না। তো ওইভাবেই থাকতে হলো। তো ওইখান থেকে চলে যাচ্ছিল। এর ভিতরে 2012 সাল 13-14 প্রথমবার যখন আমি কাউন্সিলর হলাম, তখন আমি সিসিডিএমে একটা দায়িত্ব পাই। সেটা হচ্ছে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে আমি একটা দায়িত্ব পাই। সেই দায়িত্বে আমি 4 বছর ছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, যদিও এটা সবচেয়ে চেয়ারম্যানের পরে সবচেয়ে সিনিয়র মোস্ট পজিশন ছিল, কিন্তু কোনো কারণে আমার পক্ষে ওখানে কাজ করা সম্ভব হয় নাই। তার কারণ হচ্ছে যেই কাজ যখনই যেটা করতে যেতাম, যেহেতু আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড মানুষ ছিলাম, মনে যা আসতো তা মুখে চলে আসতো, মনের কথা আর মুখের কথা পার্থক্য হতো না। তো যার জন্য অনেকেই ঠিক আমাকে ওইভাবে পছন্দ করতে পারতো না।
কারণ আমাকে মুখে যদিও বলতো যে না সব কিছু ঠিক আছে, কিন্তু আমি যেই সমস্ত ইনিশিয়েটিভগুলি যখনই নিয়েছিলাম না কেন, এই ইনিশিয়েটিভগুলি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে আমি সেগুলি মানে ফাইনালি ওগুলোকে কার্যকর পন্থায় নিয়ে যেতে পারিনি। ওই সময়টা ওইভাবেই পার হয়ে গেল। এবং অনেকে আমাকে এই যে পরবর্তীতে আমি দেখলাম যে কিছু কিছু ক্রীড়া সাংবাদিক আছে বা কিছু কিছু মানুষ আছে যারা আমাকে আমার ওই সময়টা পাপন সাহেবের ওই বিষয়টা নিয়ে আমাকে বেশ কটাক্ষ করেছেন, আমাকে মানে তাদের চামচা জাতীয় কথাবার্তা তারা বলেছেন। তো একটা জিনিস হচ্ছে যে একটা অবস্থাতে থাকলে আপনার সাথে আমার পরিচয় হবে, আপনার সাথে আমার দেখা হবে, আপনার সাথে আমার ছবি তোলা হবে, বিভিন্ন সময় আমার ছবি থাকবে, থাকবে। এর অর্থ যদি এটা হয় যে না আমি আপনার কথা মতো সবসময় চলি, সব কিছু করি, তাহলে যদি আমার মানে আমি যদি কথা মতোই চলতাম বা করতাম, তাহলে ওই সময়কালীন সময়ে আমার টিম ফার্স্ট ডিভিশন থেকে আস্তে আস্তে আমার টিম সেকেন্ড ডিভিশনে নেমে গেছে। আমি সিনিয়র ভাইস চেয়ারম্যান, সিসিডিএমের সিনিয়র ভাইস চেয়ারম্যান থাকা অবস্থাতেই আমার টিম রেলিগেট হয়েছে। তো আমি যদি ইনফ্লুয়েন্স করতে পারতাম যে আমি যদি অথবা তাদের সাথেই যদি আমি ওইভাবে চলতাম, তাহলে অন্তত যাই হোক আমার টিমটা রেলিগেটেড হতো না। তো যাই হোক, যারা বলেন তারা বলেন, আমার তাতে কোনো অসুবিধা নাই। আমি এই বিষয়গুলি নিয়ে কখনো, আজকে আপনি জিজ্ঞেস করলেন বলে আমি এই প্রশ্নটাতে আসছি, আদারওয়াইজ হয়তো কোনো দিন আমি এই বিষয়টা আলোচনার মধ্যে আনতাম না। তো যাই হোক, এটাই হচ্ছে আমার পথ চলা। তারপরে তো চলে গেল। এরপরে পরের সিজনে এসে 14 থেকে 12 থেকে 16, তারপরে 17 থেকে 19 এই সময়ের মধ্যে আমি আবার উইমেন্স উইংয়ের মেম্বার সেক্রেটারি হিসেবে ছিলাম। এইখানেও একইভাবে মানে যত কিছুই করতে চেয়েছি না কেন, কোনো কিছুই আসলে করা সম্ভব হয় নাই। তার কারণ হচ্ছে যে আমার চাওয়া পাওয়াগুলি ছিল একটুখানি অন্য ধরনের। মানে ঠিক স্বাভাবিক মানুষ যেভাবে চিন্তা করে, আমার চিন্তার পদ্ধতিটা একটু ভিন্ন ছিল। তো যেটা হয়তো অনেকের কাছেই পছন্দ হতো না। তো শুরুর দিকে যদিও আমি পরবর্তীতে শুধু আমার পদ হিসাবেই ছিল, আমি হয়তো ঠিকভাবে আমি আর সেইটার যেহেতু দেখলাম যে না কাজ করার মতো পরিবেশ আমি পাচ্ছি না, কিছু কাজ করতে চাইলেও সেই কাজগুলি করা যাচ্ছে না, অতএব দেখা গেল যে আমি নিজেকে গুটিয়ে নিলাম ওইখান থেকে। পদটা আমার ছিল ঠিকই, কিন্তু আমি সেখানে ছিলাম না। তারপরে তো দেখতেই পাচ্ছেন পরবর্তী সময় পার হয়ে গেল। এবার নির্বাচনে অংশ নিলাম। নির্বাচনে অংশ নেওয়ার পরে নির্বাচিত হলাম, বোর্ডে আসলাম, আবার 6 মাসের মাথায় বের হয়ে গেলাম। মানে বের করে দেয়া হলো আর কি, বের হয়ে তো যাইনি, বের করে দেয়া হলো। একটা প্রশ্ন আমার আছে যে আমরা দেখলাম গণমাধ্যমে বুলবুল ভাই পিছের রাস্তা দিয়ে বের হয়ে চলে গেছে, তো ওই দিন তো উনি পূর্বাচলে ছিল। আপনারা কখন জানতেন, মানে আপনি কখন জানতে পারলেন যে আপনার আর নাই? আমি জানতে পারলাম বুলবুল ভাই চলে আসার পরে। আমি মিডিয়ার একজন আমাকে ফোন করে জিজ্ঞেস করলো যে আপনি কি জানেন নাকি এটা? তো আমি বললাম কি জানবো আমি? তো বলে আপনারা তো নাই, আপনাদের কমিটি তো নাই। বলে নাই মানে কি হয়েছে? বলে যে আপনাদের কমিটি তো ভেঙে দেওয়া হয়েছে এবং একটা অ্যাডহক কমিটি করা হয়েছে। তো এটা তো তখন আমি বুলবুল ভাইকে ফোন দিলাম যে বুলবুল ভাই এটা বলে যে হ্যাঁ এটা আমিও শুনেছি, আমি পূর্বাচলে ছিলাম, পূর্বাচল থেকে আমি যখন আসছি তখন দেখলাম যে এটা এই আমাদের মিরপুর ক্রিকেট স্টেডিয়ামটা একটা পলিটিক্যাল শোডাউনের মতো অবস্থায় পরিণত হয়েছে। তো তখন আমি ভাবলাম যে এখানে হয়তো বেশিক্ষণ যদি থাকি তাহলে সম্মানের হানি হতে পারে, তাই আমি বের হয়ে চলে আসলাম। এখন আমি জানি না পিছের দরজা কোথায় আছে, ক্রিকেট বোর্ডে পিছের দরজা আছে কিনা আমি তো জানি না। দরজা তো সবগুলি সামনেই, পিছের দরজা দিয়ে বের হওয়া যায় আপনি জানেন? আমার জানা মতো আমি তো দেখি নাই। আমি এই যে 6 মাস কেন এত বছর থেকে আমি ক্রিকেট বোর্ডে আসা যাওয়া করেছি, কিন্তু সামনের দরজা আর পিছের দরজা বলে কোনো কিছু তো আমি দেখিনি কখনো। এখন এটা কিভাবে তারা বলে, যারা বলে তারা ভালো জানবে। আর আরেকটা বিষয় বলতে চাই যে এই যে আপনি বললেন যে
বুলবুল ভাইয়ের সঙ্গে যখন কথা হয়েছে, আপনি বুলবুল ভাইয়ের ভাষ্যমতে এটাই যে রাজনৈতিক শোডাউন হয়ে গেছে। রাজনৈতিক বলয় তো আপনাদের বোর্ডের সময় ছিল, এই বিষয়ে আপনি কি বলতে চান? নানা সময় দেখা গেছে যে আসিফ মাহমুদকে নিয়ে স্লোগান হচ্ছে বিসিবিতে, সেখানে বুলবুল ভাইও উপস্থিত ছিলেন। এইটা সম্বন্ধে আমি আসলে খুব বেশি কিছু বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে ওই ধরনের ইয়ের ভিতরে আমি ব্যক্তিগতভাবে আমি আসলে কোনো ধরনের পলিটিক্সের সাথে জড়িত না। তো পলিটিক্স, সেটা যেই ধরনের পলিটিক্সই হোক না কেন, পলিটিক্সের একটা নিজস্ব গণ্ডি থাকে। কেউ যদি পলিটিক্সের সাথে জড়িত থাকে তাহলে তাকে কোনো না কোনোভাবে তার সাথে সংযুক্ত হয়ে যেতে হয়। তাদের সভা সমাবেশ বলেন বা তাদের কর্মসূচি বলেন, কোনো না কোনোভাবে। তো আমি যেহেতু কোনোভাবেই কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম না, অতএব এই ধরনের সংশ্লিষ্টতা আমার কোনো ধরনের মানে পলিটিক্যাল ইয়ে হলে, সেটা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া হোক অথবা অন্য কেউ হোক না কেন, কোনো ধরনের তাদের কোনো কর্মসূচিতে আমাকে কখনো কেউ দেখেছে বলে আমার মনে পড়ে না, আমি কখনো গিয়েছি বলেও আমার মনে পড়ে না। তো সেই বিষয়টা আমার আসলে ঠিক ধারণার মধ্যে নাই। সেক্ষেত্রে নাজুল ভাই একটা স্ট্রেট প্রশ্ন করতেছি, সেটা হচ্ছে তার মানে আপনাদের বিসিবিতে আসার সময়ও কোনো রাজনৈতিক ইন্টারিমের কোনো প্রভাব কি ছিল না বলে আপনি মনে করছেন? অনেকে বলছে যারা এখন যে তামিম ইকবালে যে বোর্ডটা এখন আছে, স্পষ্টভাবেই রাজনৈতিক একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনাদের সময় যে বোর্ডটা ছিল সেখানে কোনো রাজনৈতিক প্রভাব ছিল না? বোর্ডের মধ্যে রাজনৈতিক প্রভাব ছিল কি ছিল না সেটা আমি বলতে পারবো না এই কারণে, যার কারণ হচ্ছে যে একটা মানুষ ব্যক্তিগতভাবে একটা যদি রাজনৈতিক মতাদর্শের অংশ হয়ে থাকে তাহলে তার ভিতরে কোনো না কোনো ধরনের প্রভাব থাকতেই পারে। কিন্তু সামষ্টিকভাবে আমাদের যে বোর্ডটা তৈরি হয়েছে, এই বোর্ডটা কোনো রাজনৈতিক অবস্থার ভিতর দিয়ে তৈরি হয় নাই। আমার মনে হয় যে মানে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ইতিহাসে এটাই সম্ভবত একমাত্র মানে প্রথম অথবা সর্বশেষ বোর্ড হতে পারে যেটা কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়া তৈরি হয়েছে। মানে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়া বলতে আমি এটা বুঝাচ্ছি যে এখানে যতজন নির্বাচিত হয়ে এসছে তারা সরাসরি কেউ রাজনীতির অংশ না, রাজনীতি থেকে সরাসরি তারা কেউ এখানে অংশ হয়ে আসে না। এখন যেমন বলা হচ্ছে যে বাবার দোয়া, মায়ের দোয়া অথবা স্বামীর দোয়া ক্রিকেট বোর্ড তৈরি হচ্ছে, তখন ওই ধরনের কেউ বিষয়টা ছিল না। আর ইনফ্লুয়েন্সের কথা যদি বলেন, তো আমাদের কিন্তু নির্বাচনটা সুন্দরভাবে সবাই কিন্তু নির্বাচনে অংশ নেওয়ার জন্য রেডি ছিল। 29 জন নমিনেশন পেপার, 29 জন না 31 জন নমিনেশন পেপার সাবমিট করেছিল। সাবমিট করার পরে 2 জন আবার সম্ভবত, আমি যতটুকু যদি ভুলে না গিয়ে থাকি তাহলে সম্ভবত 2 জন তাদের নমিনেশন উইথড্র করছে, তাহলে থাকে কত 29 জন। এই 29 জনের ভিতরে একটা 12 জনের একটা 12 জন না 25 জনের একটা বোর্ডের মধ্যে 29 জন, সেটা খুব খারাপ সংখ্যা ছিল না। এর আগে যত নির্বাচন হয়েছে সব নির্বাচনেই এত বেশি সংখ্যক মানুষ কখনো প্রতিদ্বন্দ্বিতা করেনি, আমার দেখা মতো ছিল না। তো সেই হিসাব করে এটা যদি হয় তো এটা একটা সুন্দর পরিবেশেই ছিল। কিন্তু একটা পর্যায়ে এসে দেখা গেল, আমি জানি না তাদের সাথে কি হলো না হলো, হঠাৎ করে একটা অংশ তারা ইলেকশন থেকে উইথড্র করার পরে তারা বিভিন্নভাবে প্রচারণা শুরু করলো যে না, এখানে নির্বাচনে কোনো পরিবেশ নাই, এখানে ইনফ্লুয়েন্স হচ্ছে সরকারিভাবে, রাজনৈতিকভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে, এবং এই ইনফ্লুয়েন্সের মাধ্যমে যেই বোর্ড হবে এই বোর্ডটা ঠিক উপযুক্ত বোর্ড হবে না, এই ধরনের কথাবার্তা বলে তারা প্রচারণা শুরু করলো। কিন্তু আমার একটা প্রশ্নটা হচ্ছে যে যারা উইথড্র করেছে তাদের কি কেউ বাধ্য করেছে, বলেছে যে আপনারা নির্বাচন করতে পারবেন না, আপনারা এখান থেকে বের হয়ে যান? আমার জানা মতে তাদেরকে এটা কেউ বলেনি, এবং তারা স্বপ্রণোদিত হয়েই তাদের নমিনেশন পেপার উইথড্র করে নিয়ে আসছে, নির্বাচন থেকে তারা উইথড্র করছে। আর শেষে আমরা বাকি ছিলাম কয়জন, 29 জনের ভিতরে, 29 বা 28 জনের ভিতরে আমরা বাকি ছিলাম 16 জন। তারা 12-13 জন উইথড্র করার পরে আমরা বাকি ছিলাম 16 জন। এখন এই গণতান্ত্রিক পদ্ধতিতে যেই কজন বাকি থাকবে তাদের নিয়েই তো নির্বাচন হবে, নির্বাচনের প্রক্রিয়া তো তাই বলে।
তাহলে নির্বাচন যদি 12 জনের ভিতরে নির্বাচন হয়, আগে 28 জন 29 জনের ভিতরে ঢাকা ক্লাবের কথাই বলছি আমি, ক্যাটাগরি 2 এর কথা বলছি, সেখানে 12 জন নির্বাচিত হবে, 25 জন না। আমি আগে যেটা 25 জন তো পুরো দেশ জুড়ে, সেটার আলাদা। তো এই 12 জনের ভিতরে আমরা বাকি ছিলাম কত, 16 জন। মানে ইলেকশনে কম্পিট করার জন্য আমরা বাকি ছিলাম 16 জন। তো এখানে ভুল কোথায় আছে? যেখানে 28 জন থাকার কথা, 28 জনের ভিতরে 12 জন বেছে নেওয়ার কথা ছিল, সেখানে যদি 16 জনের ভিতরে 12 জন বেছে নেওয়া হয় এবং ওই 12 জন যদি 12-13 জন যদি সেখান থেকে স্বপ্রণোদিত হয়ে সরে আসে, তাহলে যারা থেকে গেছে তাদের দোষ কোথায়? এবং যারা ভোট দিয়েছে তারা তো ভোট দিয়েছে, তারপরে তো 44 জন ভোট দিয়েছে। 56 জনে 76টা ক্লাবের ভিতরে আমাদের ছিল, ভোট ছিল টোটাল 76টা। এই 76টা ক্লাবের ভিতরে 44 জন ভোট দিয়েছে। নমিনেশন উইথড্র করার পরেও তারপরে তারা যাবতীয় সব ধরনের নেগেটিভ ক্যাম্পেইন করে ভোট দেওয়া যাবে না, ভোট দিবে না, ভোট দিতে দিবে না, এই ধরনের কথাবার্তা বলার পরেও কিন্তু 44 জন ভোট দিয়েছে। তাহলে 44 জন ভোট দিয়ে 76 জনের ভিতরে যদি 44 জন ভোট দেয়, তাহলে তো 50%-এর বেশি টার্ন আউট। তো এই নির্বাচনটা ভুল কোথায় আমি জানি না। যারা এটাকে ভুল বলে প্রমাণ করতে চাচ্ছে, এখানে ইনফ্লুয়েন্স হয়েছে বলে প্রমাণ করতে চাচ্ছে, তারা কিভাবে করতে যাচ্ছে আমি এটা জানি না। আমার দৃষ্টিতে এটা মানে একদম পারফেক্ট একটা ইলেকশন হয়েছে। আরেকটা বিষয় বলতে চাই, আমি সোশ্যাল মিডিয়া কয়েকদিন আগে একটা পোস্ট করলাম এইভাবে যে যখন আসলে বুলবুল ভাইয়ের সঙ্গে শিবিরের একটা প্রোগ্রামের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, তখন বলা হয় যে বুলবুল ভাই হচ্ছে জামাত শিবির। কিন্তু যখন তামিম ইকবাল বিএনপি কোনো প্রোগ্রামে যায়, তখন সেই ক্যাপশনটা গণমাধ্যম দেয় কর্মসূচিতে যোগদান। এই বিষয়গুলোর আপনি কিভাবে আসলে দেখেন, একটু যদি বলতেন আমাদের। এখন এটা হচ্ছে যার পারসেপশনের ব্যাপার। আমি যদি আপনাকে পছন্দ করে থাকি, আপনার খারাপ জিনিস আমার চোখে পড়বে না। আমি যদি আপনাকে পছন্দ না করি, আপনার অনেক ভালো জিনিসই আমার কাছে খারাপ মনে হবে। তো আমাকে যারা পছন্দ করে তাদের অনেক জিনিসই, আমার খারাপ জিনিসও হয়তো তাদের কাছে ঠিক অতটা খারাপ মনে হবে না। আর আমার ভালো জিনিসকে তারা যতটা ভালো, তার থেকে আরও বেশি ভালো করে তাদের চোখে পড়বে। তো আমাদের সময়ে যারা এইটা নিয়ে যারা নেগেটিভ ক্যাম্পেইন করতো, তো তারা কোনো ধরনের কর্মসূচিতে যোগ দিলে বা কোথাও কোনো সভা সমাবেশ হলে, কোথাও দাওয়াতের অতিথি হিসাবে গেলে, সেখানে বলা হতো জামাত শিবির বা এর দলে অংশগ্রহণ করেছে। আর ওরা গেলে যেহেতু যেই অংশটা এই কাজগুলি করেছে, তারা তো বায়াস ছিল। তারা যদি আমার প্রতি বায়াস হতো বা আমাদের প্রতি বায়াস হতো, তাহলে ওরা হয়তো আমাদেরটাকেই কর্মসূচি বলতো, ওইটাকে অন্য কিছু বলতো। যেহেতু তারা ওদের প্রতি বায়াস ছিল, আমাদের প্রতি নেগেটিভলি বায়াস ছিল, অতএব যাবতীয় সব কিছু তাদের কাছে নেগেটিভ মনে হয়েছে এবং ওদের সব কিছু ওদের কাছে মানে ন্যারেটিভটা সেভাবেই এসছে। বুলবুল ভাই নাকি সবাইকে ব্লক করে দেয়, আপনি কি কাউকে ব্লক করছেন এখন পর্যন্ত, কোনো গণমাধ্যম কর্মীদের কিংবা হচ্ছে ক্রিকেট সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে? আমি এখন পর্যন্ত করি নাই, আমি এখন পর্যন্ত কাউকে ব্লক করিনি। এখন বুলবুল ভাই যদি কাউকে ব্লক করে থাকে, ওটা বুলবুল ভাইয়ের নিজস্ব ইয়ে, তবে আমার জানা মতে আমি কাউকে ব্লক করিনি এখনো। আরও একটা প্রশ্ন, সাধারণ দর্শকরা আপনারা অনেকেই এই প্রশ্নটা করেছিলেন আমার কাছে, সেই উত্তরটা আমরা জানবো। সেটা হচ্ছে, অনেকেই বলে থাকেন যে দেখেন, মানলাম যে তামিম ইকবালের বর্তমান বোর্ডটা একটু ঘুরায় ফিরে আসছে, তো বুলবুল ভাইয়ের বোর্ডটাও তো ঘুরায় ফিরে আসছে। যদি এটা সমস্যা থাকে, তাহলে তো বুলবুল ভাইয়ের বোর্ডও সমস্যা। মানে তামিমের বর্তমান বোর্ড যদি সমস্যা হয় বা অবৈধ হয়, তাহলে তো বুলবুল ভাইয়ের বোর্ডও অবৈধ। এটা অনেক সাধারণ দর্শকের প্রশ্ন, এই বিষয়ে একটা অ্যান্সার আপনার কাছে। আগে তামিমের বোর্ডটার কথা নিয়ে কথা বলি আমি। তামিমের বোর্ডটা হচ্ছে একটা নির্বাচিত কমিটি, একটা নির্বাচিত ক্রিকেট বোর্ডকে ভেঙে দিয়ে একটা অ্যাডহক কমিটি হিসাবে তামিমের বোর্ডটা এসেছে, তামিমের কমিটিটা এসেছে। এবার দেখতে হবে যে একটা নির্বাচিত কমিটিকে ডিসলভ করে দেওয়ার মতো, ভাঙার মতো কোনো অধিকার কেউ কাউকে দিয়েছে কিনা। আমরা যদি বিসিবির কনস্টিটিউশনে দেখি, তাহলে বিসিবির কনস্টিটিউশনে এই ধরনের কোনো ক্লজ নাই। একটা নির্বাচিত বোর্ডকে ভেঙে দিয়ে
একটা অ্যাডহক কমিটি গঠন করার মতো কোনো ক্লজ, কোনো পদ্ধতি, কোনো কিছুই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে এই কনস্টিটিউশনের মধ্যে নাই। আচ্ছা, এখন যদি না থাকে তাহলে এটা কিসের বলে করেছে? তাহলে আরেকটা জিনিস থাকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা যাবতীয় সব ধরনের ক্রীড়া প্রতিষ্ঠানগুলি যতগুলি আছে বাংলাদেশে, সবগুলো নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আছে কে? এনএসসি। প্যারেন্ট অর্গানাইজেশন হিসেবে থাকে এনএসসি। তাহলে এনএসসিরও একটা গাইডিং রুল আছে, এনএসসিরও একটা কনস্টিটিউশন আছে, এনএসসির একটা অধ্যাদেশ আছে। তো এবার আমরা দেখি এনএসসির সেই নিয়ম নীতির ভিতরে এই জিনিসটা আছে কিনা। সরকার বা এনএসসি ওরা ধারা 21 এবং ধারা 28 এই দুইটার উদাহরণ দিয়ে তারা বলেছে যে এটা করা যায়। এই ধারা 21 এবং ধারা 28 এই দুইটার কোনোটার মধ্যেই একটা নির্বাচিত কমিটিকে ভেঙে দিয়ে একটা অ্যাডহক কমিটি গঠন করার মতো কোনো পদ্ধতি এই দুইটার মধ্যে নাই। মানে যেই দুটো নাম্বারের কথা বললো, এই দুটো নাম্বারে এইভাবে বোর্ড ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করার কোনো নিয়মই নাই। কোনো নিয়মই নাই। তাহলে তারপরেও তারা কিভাবে করেছে? তারা গায়ের জোরে করেছে। তার যেই দুটো নিয়মের কথা বলা হয়েছে এনএসসির যেই অধ্যাদেশে, এই অধ্যাদেশে ওই নিয়মে এই দুটার ব্যাপারে কোনো মেনশনই কিছুই নাই। না, অ্যাডহক কমিটি গঠন করার মতো কোনো অবস্থাই নেই। একটা নির্বাচিত কমিটিকে ভেঙে দেওয়ার মতো কোনো অবস্থাই নেই। এখন আপনি প্রশ্ন করতে পারেন আমাকে যে পাপন সাহেব যখন 2012 সালে আসলো, 2012 সালে যখন পাপন সাহেব আসলো তখন অ্যাডহক কমিটির মাধ্যমে আসছে পাপন সাহেব, ঠিক আছে? তাহলে পাপন সাহেবের অ্যাডহক কমিটি কিভাবে তৈরি হলো? পাপন সাহেবের যে অ্যাডহক কমিটিটা তৈরি হয়েছে, সেই অ্যাডহক কমিটিটা তৈরি হয়েছে একটি মেয়াদোত্তীর্ণ বোর্ডের এক্সটেনশন হিসাবে। পাপন সাহেব যেই বোর্ডে এসছে তাকে সেই বোর্ডে তখন বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল। একটা বোর্ডের মেয়াদ থাকাকালীন সময়ে, একটা ইলেকটেড বোর্ড মেয়াদ থাকাকালীন সময়ে তাকে ভেঙে দেওয়া, তাকে ডিসলভ করার কোনো অধিকার মানে ক্রিকেট বোর্ডের কোনো অধ্যাদেশে নাই, ক্রিকেট বোর্ডের কোনো কনস্টিটিউশনে নাই, নীতি নির্ধারণের কোনো ইয়েতে নাই, এবং এনএসসির ইয়েতেও নাই, এবং আইসিসির যে নিয়মকানুন তার ভিতরেও এইখানে এই ধরনের কোনো ধরনের ইনফ্লুয়েন্স করা, কোনো ধরনের জোর করে এই কাজগুলি করার কোনো অধিকার নাই। আইসিসি রুলসে কি বলে এই যে একটা বোর্ডকে ভেঙে দেওয়ার ব্যাপারটাতে? আইসিসি রুলসের ভিতরে কোনো বোর্ড ভাঙার কোনো কিছুই নাই। আইসিসি কোনো বোর্ড, সরকার কোনো বোর্ড ভাঙতে পারে না। আইসিসি বলে যে আইসিসির 2.4.d এই ধারাতে বলা আছে যে একটা ক্রিকেট বোর্ড ফুল মেম্বার, একটা কান্ট্রির ক্রিকেট বোর্ড সম্পূর্ণ অটোনোমাস, স্বায়ত্তশাসিতভাবে চলবে। এর কোনো পর্যায়ে, কার্যকারিতার কোনো পর্যায়ে সরকারের অথবা অন্য কোনো, বলা আছে কোয়াসি মানে হচ্ছে সরকার বা সরকারের মতো কাজ করে এরকম কোনো সংস্থা বা এরকম কোনো বিষয়ে কোনো সংস্থা, এরকম কোনো শক্তি, এরকম কোনো প্রতিষ্ঠান বা শক্তি কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে না। যদি প্রভাব ফেলে তাহলে এটা আইসিসির গভর্নেন্স এর পরিপন্থী, এবং তখন আইসিসি তাদেরকে বিভিন্ন ধরনের এমবার্গো এবং দিতে পারে। এটা আইসিসির ক্ষমতার ভিতরে আছে। এখন যে আবার আমি যদি আপনার সেই পুরানা পাপন সাহেবের বোর্ডে ফেরত যাই, পাপন সাহেবের বোর্ডের অ্যাডহক কমিটিরা তখন কিভাবে হয়েছিল? একটা মেয়াদ উত্তীর্ণ কমিটিকে, মানে একটা কমিটির দায়িত্ব হচ্ছে ইলেকশনের পর থেকে 4 বছর, এবং এই 4 বছর সে তার দায়িত্ব শেষ করার আগে সে আরেকটা ইলেকশন করে আরেকটা নতুন কমিটির হাতে দায়িত্ব অর্পণ করে দিয়ে সে যাবে। এটাই হচ্ছে ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশনে এই ধারাগুলি উল্লেখ করা আছে, এই পদ্ধতিটা বলা আছে। এখন
কোনো একটা কমিটি যদি তার মেয়াদকালের ভিতরে নির্বাচন করতে ব্যর্থ হয়, তাহলে কি নির্বাচন হবে না? নির্বাচন হতে গেলে তাকে কি করতে হবে? আইদার ওই কমিটির মেয়াদকাল এক্সটেন্ড করতে হবে, অথবা যদি এক্সটেন্ড না করে তাহলে একটা নতুন অ্যাডহক কমিটি তৈরি করে তাদেরকে পুরা দায়িত্ব দেওয়া হবে শুধুমাত্র তাদের নির্বাচন পরিচালনা করার জন্য, তাদের অন্য কোনো দায়িত্ব থাকবে না। ডে টু ডে অ্যাক্টিভিটিগুলি কাজ করবে, কোনো নীতি নির্ধারণেই কোনো ধরনের কাজ তারা করতে পারবে না। তাদের কাজই হচ্ছে, মূল কাজই হচ্ছে নির্বাচন পরিচালনা করা। নির্বাচন করে দিয়ে তারা নতুন নির্বাচিত বোর্ডের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে তারা চলে যাবে। তাহলে আমাদের এই বোর্ডের কার্যকাল হলো 4 বছরের ভিতরে কার্যকাল আমরা শেষ করলাম মাত্র 6 মাস। তাহলে 6 মাসের ভিতরে এই বোর্ডটা নিশ্চয়ই মেয়াদ উত্তীর্ণ হয়নি। তো মেয়াদ উত্তীর্ণ না হলে অ্যাডহক কমিটির প্রশ্ন কিভাবে আসবে? সেক্ষেত্রে তামিমের যে অ্যাডহক কমিটির মাধ্যমে আসছে সেটাই অবৈধ। সেটা অবশ্যই এটা অবৈধ। ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন হোক, আর আইসিসি হোক, এসিসি হোক এবং এনএসসি হোক, কোনো ধারা অনুযায়ী, কোনো কনস্টিটিউশন, কোনো নিয়ম অনুযায়ী এইটাকে বৈধতা দেওয়ার কোনো রাস্তা নাই। এটা সম্পূর্ণ অবৈধ। তামিমের বর্তমান বোর্ড নিয়ে আপনার এই কনক্লুশন এটাই। সেক্ষেত্রে বুলবুল ভাইয়ের বোর্ডকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমার আগের প্রশ্ন কিন্তু এটা ছিল যে দুইটা বোর্ডের পার্থক্য কি? কারণ সাধারণ জনগণের প্রশ্ন এটাই যে তারা আমাদেরটা মানে তামিমেরটা খারাপ, আপনাদেরটা ভালো ছিল। আচ্ছা, এবার আপনাদের বোর্ডটা নিয়ে আচ্ছা বুলবুল ভাইয়ের বোর্ডের আগে ছিল কি? ফারুক ভাইয়ের বোর্ড। আচ্ছা, আমরা 5ই অগাস্টের পরে কি দেখলাম? পুরো দেশ শুদ্ধে সব পালিয়ে গেছে। বাইতুল মোকাররম মসজিদের ইমাম পর্যন্ত পালায় গেছে। মানে এটা একটা দেশ হতে পারে যেই দেশে একটা সরকার চলে যাওয়ার পরে, সরকারের মানে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা পালিয়ে যাওয়ার পরে, মানে স্কুল মাস্টার, স্কুল কমিটির প্রধান, মসজিদের প্রধান সবাই পালায় যেতে পারে। তো ওরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও 25 পরিচালকের ভিতরে প্রায় 15-16 জন পালায় গেছে। তাদের কোনো অস্তিত্ব নাই, তাদের সাথে কেউ যোগাযোগ করতে পারে না, কোনো কিছু করতে পারে না। তো এমন একটা পরিস্থিতিতে ক্রিকেট বোর্ডটা তো চলতে হবে। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যিনি ছিলেন পাপন সাহেব, তিনি নিজেও চলে গেছেন। তিনি যদি চলে গিয়ে থাকেন তাহলে একটা বোর্ডের সভাপতি যদি না থাকে তাহলে তো সবার কার্যক্রম তো ঠিকভাবে চলতে পারে না, তাই না? তাহলে এই সবাকে কার্যকরী করতে গেলে কি হয়? এনএসসি তখন একটা পরিচালক সংস্থা হিসাবে এনএসসির কাছে দায়িত্ব চলে আসছে যে এইটাকে কিভাবে অ্যাক্টিভ করা যায়, এই বোর্ডটাকে কিভাবে অ্যাক্টিভ করা যায়। তারা পালিয়ে যাওয়ার কারণে বিসিবি মাত্র 8 জন না 9 জন ডাইরেক্টর বাংলাদেশে আছে। 25 জন ডাইরেক্টরের ভিতরে 9 জন ডাইরেক্টরকে দিয়ে, এই 9 জন ডাইরেক্টরের ভিতরে যদি প্রেসিডেন্ট উপস্থিত থাকতেন তাহলে এই বোর্ডটা কাজ করতে পারতো। আচ্ছা, প্রেসিডেন্টই যেহেতু অনুপস্থিত, তাহলে বোর্ডটাকে কার্যকরী করার জন্য একজন প্রেসিডেন্ট দরকার। অবশ্যই। তাহলে প্রেসিডেন্ট কি করতে হবে? প্রেসিডেন্ট আইসিসি নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টকে ইলেক্টেড হতে হবে। প্রেসিডেন্টকে সিলেক্টেড প্রেসিডেন্ট হওয়া যাবে না, ইলেক্টেড প্রেসিডেন্ট হতে হবে। এবং প্রেসিডেন্টের ইলেকশন বিসিবির কনস্টিটিউশন অনুযায়ী ডাইরেক্টররা ভোট দিয়ে প্রেসিডেন্টকে ইলেক্ট করে। ঠিক আছে? তাহলে আবার বিসিবি বোর্ডের মধ্যে এই 25 জন ডাইরেক্টরের ভিতরে কনস্টিটিউশনালি বলা আছে যে 2 জন ডাইরেক্টর নিয়োগ পাবে হচ্ছে এনএসসি কোটায়। এনএসসি 2 জন ডাইরেক্টরকে নিয়োগ দিতে পারবে। তার মানে কি? এই 25 জন ডাইরেক্টরের ভিতরে 2 জন এনএসসি কোটার ডাইরেক্টর ছিল যারা নির্বাচিত না, যারা মনোনীত ডাইরেক্টর। তাহলে এই মনোনীত 2 জন ডাইরেক্টর, তাহলে সরকার কি করলো? সরকার এই মনোনীত 2 জন ডাইরেক্টরকে বলল যে আপনাদের, কারণ সরকারের চাচ্ছিল এমন একজন লোক এইখানে পরিচালনা করুক যার সম্পূর্ণ খেলাধুলার উপরে যার দক্ষতা আছে,
ক্রীড়াটাকে যে উন্নয়ন ভিতর দিয়ে নিয়ে যেতে পারবে এবং যার রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই। ওকে, এই দুইটা জিনিস ছিল। একটা হচ্ছে যে খেলাধুলাটাকে সম্পূর্ণভাবে আগায় নিতে পারবে, কারণ তার খেলাধুলা নিয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা থাকতে হবে এবং তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই। তাহলে সেই হিসাবে তারা এই যে তখনকার যে ছিলেন, উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কি করলেন, তিনি এই স্পোর্টস সংশ্লিষ্ট সবার সাথে উনি কথাবার্তা বলা শুরু করলেন যে আমাদের এই পদটাতে কাকে আনা যায়। তখন উনি ওনার একটা ইন্টারভিউতে বলেছেন যে তখন তামিম ইকবালের সাথে পর্যন্ত উনি কথা বলেছেন যে এই অবস্থাতে এখন যেহেতু আমাদের প্রেসিডেন্ট নাই, প্রেসিডেন্ট হিসাবে কে হলে এই বোর্ডটা ভালোভাবে চলতে পারে। তখন সবার মতামতের ভিত্তিতেই, মানে আমি জানি না, আমার সাথে যেহেতু কথা হয় নাই, ওনার কথার ভিত্তিতে আমি বলছি যে সবার মতামতের ভিত্তিতেই তখন ফারুক আহমেদকে পছন্দ করা হলো যে ফারুক আহমেদ যদি বোর্ডে আসে এবং ফারুক আহমেদ যদি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয় তাহলে হয়তো বোর্ডটাকে আবার পরবর্তী নির্বাচন হওয়ার আগ পর্যন্ত চালাতে পারবে, সঠিকভাবে বোর্ডটা গাইডেড হবে। এখন সরকার চাইলে তো জোর করে ফারুক আহমেদকে এই কমিটিটাকে ভেঙে দিয়ে একটা নতুন অ্যাডহক কমিটি দিয়ে ফারুক আহমেদকে বসাতে পারত। সরকার তো সেটা করেনি। সরকার আইসিসির নিয়মের ব্যত্যয় হয় এমন কোনো কাজ সরকার করেনি। তৎকালীন যে তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক তো না, ইন্টারিম সরকার সেই কাজটা করেনি। তখন তারা কি করেছে, তারা তাদের যে মনোনীত যেই দুইজন ডাইরেক্টর ছিল তাদেরকে বলেছে আপনারা পদত্যাগ করেন। একজন ছিলেন জালাল ইউনুস, আরেকজন ছিলেন ববি ভাই, আহমেদ সাজ্জাদ ববি, এই দুইজন। তো এদের ভিতরে একজন জালাল ইউনুস ভাই, জালাল ভাই উনি পদত্যাগ করে ফেলছেন, উনি সরকারের কথায় সায় দিয়ে উনি পদত্যাগ করছেন। ববি ভাই পদত্যাগ করেননি, ববি ভাই বলছেন উনি পদত্যাগ করবেন না। এখন যেহেতু এই কাজটা সরকারের হাতে, সরকার মনে করেছে যে সরকারের এই পদটা নেওয়া দরকার। সরকার এখন আগে যাকে পছন্দ করেছিল তার পরিবর্তে সরকার এখন নতুন আরেকজনকে দেবে। এখানে সেই সরকার ববি ভাইকে হয়তো বরখাস্ত করেছে, বরখাস্ত করে তার জায়গায় ফারুক ভাই এবং নাজমুল আবেদিন ফাহিম এই দুইজনকে এনএসসি নিয়োজিত ডাইরেক্টর হিসাবে বোর্ডে নিয়োগ দিয়েছে। তাহলে কি হলো, এই দুইজন ডাইরেক্টর বোর্ডে নতুন ডাইরেক্টর হিসেবে আসলো। আগের দুইজন ডাইরেক্টর এনএসসির কোটায় দুইজন ডাইরেক্টর রিপ্লেসমেন্ট হলো। এইখানে দোষের কোনো কিছু নাই, এখানে আইনের কোনো ব্যাঘাত ঘটে নাই, এখানে এনএসসির নিয়মে কোনো ব্যাঘাত ঘটে নাই, এখানে বিসিবির নিয়মে কোনো ব্যাঘাত ঘটে নাই, বিসিবির কনস্টিটিউশনে কোনো ব্যাঘাত ঘটে নাই এবং আইসিসির নিয়মেও কোনো ব্যাঘাত ঘটে নাই। এখন কি হলো, 9 জন ডাইরেক্টরের ভিতরে 2 জন ডাইরেক্টর পরিবর্তন হলো শুধুমাত্র, প্রেসিডেন্ট কিন্তু নাই এখনো। 7 জন ডিরেক্টর এবং 2 জন এনএসসি দ্বারা আসছেন। 7 জন নির্বাচিত ডিরেক্টর, আগের বোর্ডের নির্বাচিত ডিরেক্টর যারা পালিয়ে যাননি এরকম 7 জন, আরও পরিবর্তিত 2 জন। এনএসসির যেই 2 জন নতুন ইনক্লুশন হয়েছে 2 জনের পরিবর্তে, তাহলে আবার 9 জন ডাইরেক্টর হয়ে গেল। এবারে এই 9 জন ডাইরেক্টরের ভিতর থেকে একজন প্রেসিডেন্ট, যেহেতু তখন ওই সময়ের ভিতরে আবার পাপন সাহেব পদত্যাগ করেছেন, তার রেজিগনেশন পেপার সাবমিট করেছেন যে উনি প্রেসিডেন্ট পদ থেকে উনি পদত্যাগ করছেন। তাহলে পদত্যাগ করলে তাহলে একজন প্রেসিডেন্ট লাগবে। তাহলে সেই প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট দুজনেই তখন পদত্যাগ করছে। তাহলে একজন ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট নিয়োগের জন্য তখন আবার একটা নির্বাচন কমিশন করে এদের ভিতর থেকে ফারুক সাহেবকে নমিনেশন দেয়া হলো। ফারুক সাহেব প্রেসিডেন্ট হওয়ার জন্য করলেন এবং ফারুক সাহেবকে তখন বাকি যে এই ডাইরেক্টররা ছিলেন, যে 9 জন ডাইরেক্টরের ভিতরে বাকি 8 জন তাকে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করছে। মানে নির্বাচন প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটে নাই, আইসিসির প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটে নাই, এনএসসির প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটে নাই। ফারুক সাহেব
নির্বাচিত একজন প্রেসিডেন্ট হয়ে গেল। একটু পজ করে জি, তার মানে ফারুক আহমেদ যখন ইন্টারনের সময় প্রথম যখন নাজমুল পাপনের ভোট চলে যায়, সেই সময় তিনি আসলে সেখানে রিপ্লেস হয়ে এবং প্রেসিডেন্ট হন, এবং অ্যাকর্ডিং টু নাজমুল ভাই তিনি বলছেন যে ফারুক আহমেদ যে বিসিবি প্রেসিডেন্ট হয়েছে এক্ষেত্রে কোনো নিয়মের ব্যাঘাত হয়নি। সেক্ষেত্রে সাধারণ জনগণ এবং কিছু মানুষ বা কিছু গোষ্ঠী আছে যারা এটা বলে যে সেক্ষেত্রে তো ফারুক ভাইকে সরিয়ে বুলবুল ভাইয়ের আশাটাও অবৈধ। এটা নিয়ে এবার একটু ক্লিয়ার করে। এখন বুলবুল ভাইয়ের আশা অবৈধ কিভাবে হবে? কারণ হচ্ছে যে ফারুক ভাইও তো সেই এনএসসির কোটায় আসা, এনএসসির কোটায় যেই আসবে তাকে সবসময় এনএসসির কথা মতোই চলতে হবে। এনএসসি কাউকে একজনকে যদি নিয়োগ দেয় তাহলে তার নিয়োগ বাতিলও করার ক্ষমতা এনএসসির আছে। তাহলে এনএসসি ফারুক ভাইকে নিয়োগ দিয়েছিল, আবার এক সময় এনএসসি ফারুক ভাইয়ের নিয়োগ বাতিল করছে। এনএসসি যদি ফারুক ভাইয়ের নিয়োগ বাতিল করে থাকে তাহলে তো ফারুক ভাই ডাইরেক্টরশিপ তখন আর থাকে না। যদিও ফারুক ভাই বলছে যে ফারুক ভাই পদত্যাগ করে নাই, কিন্তু একইভাবে ববি ভাইয়ের মতো তখন ফারুক ভাইকেও তারা এনএসসি তাদের ক্ষমতা বলে তারা অপসারণ করছে। অপসারণ করে আবার ফারুক ভাইকে যেভাবে তারা নিয়োগ দিয়েছিল একইভাবে তারা বুলবুল ভাইকে নিয়োগ দিয়েছে একদম ফারুক ভাইয়ের জায়গায়। আবার সেই একইভাবে ফারুক ভাই যেহেতু প্রেসিডেন্ট ছিলেন, এখন আবার প্রেসিডেন্ট শূন্য বোর্ড। ফারুক ভাই চলে যাওয়ার পরে বুলবুল ভাই ফারুক ভাইকে রিপ্লেস করেছে এনএসসি কোটায়, কিন্তু বোর্ড প্রেসিডেন্ট শূন্য, প্রেসিডেন্ট নাই। তাহলে আবার আরেকজন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা দরকার। সেম সাইকেলটা আবার আসছে, এবং এক্সিস্টিং যে সমস্ত ডাইরেক্টর ছিল তারা ভোট দিয়ে আবার বুলবুল ভাইকে প্রেসিডেন্ট নির্বাচিত করছে। অতএব বুলবুল ভাইও নির্বাচিত প্রেসিডেন্ট। এই জায়গায় নিয়মের কোনো ব্যত্যয় ঘটে নাই। ফারুক ভাই নির্বাচিত প্রেসিডেন্ট, কোনো রুলস ভাঙেনি অ্যাকর্ডিং টু স্পোর্টসে যেই নিয়মগুলো থাকে, আমি বিসিবি, আইসিসি, এসিসি হোয়াট এভার, সেটা ফারুক ভাইয়ের ক্ষেত্রেও এক এবং বুলবুল ভাইয়ের ক্ষেত্রেও এক। তারা আসলে এই বিষয়টা ভাঙেনি না, দুটাই একদম ঠিকঠাক। হ্যাঁ, যেহেতু এই কমিটিটাই যেহেতু ভাঙেনি, যদি এই কমিটিটা ভেঙে সরকার তার নিজের ইচ্ছা মতো অ্যাডহক কমিটির মতো কোনো একটা কমিটি নিয়োগ দিত, অথবা কমিটি না ভেঙেও সরাসরি যদি বলে দিত যে আজকে থেকে সরকার তার নিজস্ব ডিক্রি বলে, নিজস্ব ক্ষমতা বলে, সে যদি বলে দিত যে আমি এই ফারুক আহমেদকে আজকে থেকে আমি প্রেসিডেন্ট নিয়োগ দিলাম, অথবা ফারুক ভাইকে সরায় দিয়ে বলতো বুলবুল ভাইকে আমি এই প্রেসিডেন্ট নিয়োগ দিলাম, তাহলে সেটাও তো অবৈধ। ভাই এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এনএসসির ভাষ্যমতে যে তারা এখন যখন তামিম ইকবালের বোর্ডটা আসলো তখন বললো যে বুলবুল ভাইয়ের বোর্ডের ওই নির্বাচন খুব একটা বৈধ ছিল না। এটা কি বিএনপি সরকার আসার পরে তাদের এই মন্তব্য পরিবর্তন হলো? যদি এটা হয় তাহলে আগে যে নির্বাচনটা হয়েছে সেটা তো তাহলে ক্লিয়ার। তাহলে এনএসসির অবস্থানটা কি রাজনৈতিকভাবে পরিবর্তন হয়? অবশ্যই পরিবর্তন হয়েছে। তার কারণ হচ্ছে যে আমাদের সময়ে আমরা যেই নির্বাচনের মাধ্যমে আমাদের বোর্ডটা তৈরি হয়েছে, সেই নির্বাচন কমিশনটাও তো এনএসসির গঠন করা। সেই নির্বাচন কমিশনে এনএসসি সেক্রেটারি একজন কমিশনার ছিল। সেই নির্বাচন কমিশনে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী ছিল। সেই নির্বাচন বোর্ডে নির্বাচন কমিশনে সিআইডির হেড হিসাবে যিনি ছিলেন তিনি একজন নির্বাচন কমিশনার হিসাবে ছিলেন। তো অতএব এই একটা নির্বাচন এনএসসির প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটা যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেই নির্বাচন কমিশন এনএসসির কর্মকর্তা সেক্রেটারির মাধ্যমে সচিবের উপস্থিতিতে যে নির্বাচনটা পরিচালিত হয়েছে, সেটা যদি তখন অবৈধ না হয়ে থাকে, পরবর্তীতে সেই এনএসসি আবার আরেকটা ইয়ের মাধ্যমে সেটাকে অবৈধ ঘোষণা করলে তাহলে এনএসসি নিজেই অবৈধ, এনএসসির কার্যকলাপই অবৈধ। তার কারণ হচ্ছে যে ওদের আজকের কাজকে ওরা বৈধ বলতেছে, পরের কাজকে পরের দিন এসে আবার আজকেরটাকে বলতেছে এটা অবৈধ, আবার আজকে থেকে এইটাকে আবার পরে আরেকটাকে বলতেছে ওইটা বৈধ। তাহলে ওরা কোনটাকে বৈধ বলবে কোনটাকে অবৈধ বলবে সেটা তো ওদের নিজস্ব কথার জোর দিয়ে বলতেছে, আইন কানুন মেনে বলতেছে না। সেক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে এই যে বর্তমানে তামিম ইকবালের বোর্ড, তার বোর্ডের অ্যাডহক কমিটি,
আমি যতটুকু শুনতে পেরেছি যে অ্যাডক কমিটি নাকি পরবর্তীতে নির্বাচন করতে পারে না, সেক্ষেত্রে তামিম ইকবালের এই যে ক্ষমতার প্রভাবে বিসিবিতে আসা, এই আসার জার্নি কি 3 মাসই? এটা আমি বলতে পারবো না, এই কারণে তার Mood কারণ swing হতে পারে তো। হ্যাঁ, মুড সুইং হতে পারে। তাছাড়া তামিম ইকবাল একটা কথা সে প্রথম দিনই এসে বলছে যে সে নির্বাচন করবে। তার কারণ হচ্ছে যে আগে যে অ্যাডহক কমিটি ছিল, সেই অ্যাডহক কমিটির যারা সদস্য ছিল তারাও নির্বাচন করেছিল। এক্স্যাক্টলি, এই পয়েন্টটা একটু খোলাসা করে বলুন। তারাও নির্বাচন করেছিল। নর্মালি অ্যাডহক কমিটিতে যারা থাকে তাদের নির্বাচন করতে পারার কথা না। এক্স্যাক্টলি, এটা আমিও জানি। তারা নির্বাচন করতে পারার কথা না, কিন্তু প্রেসিডেন্স আগের অ্যাডহক কমিটি যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে, সেই হিসাবে তামিম ইকবাল বলছে আমিও পারবো। এখন এটা পারবে কি পারবে না, কি করবে না করবে আমি, কিন্তু অ্যাডহক কমিটির যে বেসিক স্ট্রাকচার এবং অ্যাডহক কমিটির কাজ হচ্ছে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে বা নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব বুঝায় দিয়ে চলে যাওয়া। এখন আমি যদি সেই নির্বাচন প্রক্রিয়ার অংশ হয়ে যাই, তাহলে আমি তো আর সেই কমিটির আমার কি, তাহলে তো এটা ইন্টারিম কমিটি হলো না। তাহলে তামিম ইকবাল আসার আগে, এর আগে বুলুল ভাই, ফারুক ভাই আসছেন, তারা অ্যাডক কমিটি ছিল না? না, তখন অ্যাডহক কমিটি, তখন পূর্ণাঙ্গ কমিটি ছিল, এবং বিসিবি নিয়ম অনুযায়ী যেই কমিটি থাকবে সেই কমিটিই আরেকটা নির্বাচন করে দিয়ে যাবে। দেশের সরকার যেহেতু সরকার থাকাকালীন সময়ে যে নির্বাচনটা হয়, তখন তো সরকার পদত্যাগ করে নির্বাচন হয় না। একইভাবে এই বোর্ডটা নিজস্ব মেয়াদকালীন সময়ের ভিতরেই আরেকটা পরবর্তী নির্বাচনটা সম্পন্ন করবে। কিন্তু বোর্ড তো নির্বাচন করে না, নির্বাচন তো করে নির্বাচন কমিশন। একটা ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন কমিশন ফর্ম করে দেওয়া হয়, সেই নির্বাচন কমিশন তার মতো করে নির্বাচন করে, এবং সেখানে যারা প্রতিনিধিত্ব করা দরকার, যারা পার্টিসিপেট করা দরকার তারা পার্টিসিপেট করে। এখন দেখার বিষয় হচ্ছে যে ভোট দেওয়ার ভিতরে কোনো ধরনের কারচুপি হয়েছে কিনা। বুলবুল ভাই নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছে নির্বাচনের মাধ্যমে, ওই নির্বাচনের আগে তো বুলবুল ভাই অ্যাডক কমিটির সদস্য ছিলেন না। অ্যাডহক কমিটি তো ছিলই না। অ্যাডহক কমিটি থাকলে না অ্যাডহক কমিটির সদস্য থাকবে, উনি তো পূর্ণাঙ্গ কমিটির সদস্য ছিল। এই একটা কনসেপ্ট সোশ্যাল মিডিয়ায় আসলে আপনারা দেখেন, আমিও দেখি প্রায়, এই জন্য বারবার আমি ওই পয়েন্টটা আনছি যাতে সাধারণ দর্শকরা বুঝতে পারে, কারণ তারা প্রায় ভাবে যে বুলবুল ভাইয়ের ওই বোর্ডটাও অ্যাডক কমিটি ছিল, বুলবুল ভাই নিজে নির্বাচন দিছে, নিজে বলছে না, সেটা তো আমি বললামই শুরুতে যে ফারুক ভাই কিভাবে আসছে, ফারুক ভাইয়ের রিপ্লেসমেন্টে পরে বুলবুল ভাই কিভাবে আসছে, এবং ওই বুলবুল ভাই, তার কারণ হচ্ছে যে এই পাপন সাহেবের যে বোর্ডটা ছিল, যেই বোর্ড ছেড়ে ওনারা সবাই পালিয়ে গেছেন, সেই বোর্ডের মেয়াদকাল ছিল অক্টোবর 2025 সাল পর্যন্ত। তাহলে অক্টোবর আমাদের নির্বাচনটা কবে হয়েছে? অক্টোবর 2025-এ। তার মানে হচ্ছে এই বোর্ডের মেয়াদকালীন সময়ের ভিতরেই নির্বাচন হয়েছে। তাহলে বোর্ডের মেয়াদকালীন সময়ের ভিতরে যদি নির্বাচন হয়ে থাকে, বোর্ডের মেয়াদকালীন সময়ে যদি ওই বোর্ডটাকে ডিজলভ না করে দেয়া হয়ে থাকে, যদি ওই বোর্ডটাকে ভেঙে দেয়া না হয়ে থাকে, ওইটার কার্যকারিতা স্থগিত না করা হয়ে থাকে, তাহলে অ্যাডহক কমিটি আসার কোনো কারণ আছে না? কোনো অ্যাডহক কমিটি নাই, তাহলে ওটা তো পূর্ণাঙ্গ কমিটি। তখন অ্যাডহক কমিটির দরকারও পড়েনি, নিয়ম অনুসারে যেহেতু একটা টাইম পিরিয়ড শেষ হওয়ার পরেই তাদের নির্বাচন দিতে হয়, সো নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমেই তারা নির্বাচন হয়েছে। নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে বুলবুল ভাই সহ আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছি আমরা এসেছি সবাই। আশা করি এই 3টা বোর্ডের ব্যাপারই নাজমুল ভাই বললেন, আপনারা নিশ্চয়ই একটু ক্লিয়ার হয়েছেন যে কিভাবে ফারুক আহমেদ এসেছিলেন, তার বোর্ডটা অ্যাকর্ডিং টু হিম বৈধ, বুলবুল ভাইয়েরটাও বৈধ, এবং তামিম ইকবালটা কেন অবৈধ সেটা তিনি ব্যাখ্যা করেছেন। আমরা একটু এই বোর্ডের প্রসঙ্গ থেকে একটু বাইরে আসি। রিসেন্টলি কিন্তু তামিম ইকবালের এই বোর্ড অনেকগুলো কাজ করছে যেগুলো খুবই পজিটিভ, হাইলাইটেড। এখন শুধু তো নেগেটিভ আলোচনা করলেই হবে না, সেক্ষেত্রে অনেক পজিটিভ কাজ হচ্ছে। এখন আপনার কি মনে হয় এগুলো নির্বাচনের আগে প্রচারণা? দুই একটা বলেন কি কি পজিটিভ। আমরা দেখলাম যে তিনি ক্যাপ্টেন্স কার্ড নিয়ে আসছেন, সাবেক অধিনায়কদেরকে কার্ড দিচ্ছেন, ক্যাপ্টেন্স কার্ড। এরপর হচ্ছে বাংলাদেশ দল এখন টিম বাস নিয়ে, এটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়ায় হাইপ হয়ে গেছে, টিম বাসের ব্যবস্থা তিনি করবেন বলে আশ্বস্ত করেছেন। খাবারের দাম নিয়ে তাই অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছেন, তো এরকম আরো অনেক ইনিশিয়েটিভ হয়তো। আচ্ছা, এবার একটা করে আসি। ক্যাপ্টেন্স কার্ড মানে
সুবিধা শুধু ক্যাপ্টেনরাই পাবে, আর যারা খেলোয়াড় ছিল তারা পাবে না? আর তো খালি একজন ক্যাপ্টেন কার্ডকে দিয়ে আমি একটা হাইপ তৈরি করলাম। এই হাইপটা তৈরি করলে কি হবে? আমার কার জন্য করতেছি? আমি যেহেতু একটা নির্বাচনের প্রস্তুতি নিতেছি, অতএব আমি এই জিনিসগুলি আমি এক একটা করে হাইপ তৈরি করতেছি, আমি স্টান্ট তৈরি করতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে বাসের বিষয়টা আসছে। আমরা আসার আগে টিম বাস যেটা হয়েছে সেটা 50 থেকে 60 হাজার টাকা প্রতিদিনের জন্য টিম বাসের পিছে খরচ করা হতো। আমি এবং আমার কিছু কলিগদের মাধ্যমে সেটাকে আমরা 35 হাজার টাকায় নামিয়ে এনেছি। আপনি আসার আগে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের জন্য যে বাসের খরচ হতো ম্যাচ চলাকালীন সময়ে কথা বলছি, তখন 60,000-এর মতো খরচ হতো। আপনারা সেটা 60, 65, 55 থেকে 65 হাজার টাকার মতো, 15 থেকে 65, সেটাকে আপনারা 35,000-এ নামিয়ে নিয়ে আসছেন। 35 হাজারে নামিয়ে এনেছি। এবং তাহলে তার মানে কি, এই 35 হাজার আর 60 হাজার টাকা বা 65 হাজার টাকার ভিতরে পার্থক্য কত? 30-35 হাজার টাকা। অবশ্যই এই 30-35 হাজার টাকার যে পার্থক্য, এই পার্থক্যটা কোথায় গেছে? নিশ্চয়ই কারো পকেটে যেত। আমি বাস বদলাই নেই, আগে যেই বাস আসতো পরেও সেই বাসই আসছে, শুধুমাত্র টাকার অঙ্কটা পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনটাই আমাদের যারা বাংলাদেশ ক্রিকেট দলের ভক্তরা আছেন আসলে তারা দেখতে চায়। আর একটা বিষয় আনি, আপনি পরিবর্তনের কথা বলছিলেন হিসাবের ক্ষেত্রে, বুলবুল ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল এর আগে, এবং আপনাদের সময় অনেক বোর্ড ডিরেক্টর বলেছেন যে আপনাকে অপছন্দ করার মতো লোক আসলে খুবই কম ওই বোর্ডে আর কি। গুটি কয়েকজন মানুষ যদি বাদ দিই তাহলে মোটামুটি সবাই আপনাকে পছন্দ করেন এবং মানে রেট করেন। পছন্দ এক জিনিস, হাই রেট করা একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে এই যে আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য যেহেতু আপনি ফাইন্যান্স এর টিমের চেয়ারম্যান ছিলেন, সেক্ষেত্রে আপনার দায়িত্বও সেই জিনিসটাকে নেগোশিয়েট করা স্বাভাবিক। সেক্ষেত্রে আপনার মতো একজন লোক হুট করে আপনার নাম ডাব নাজমুল ছড়িয়ে গেল, ডাব নিয়ে আপনি আলোচনা করলেন। ডাবে কিন্তু প্রচুর পরিমাণ সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ক্রিকেটারদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, যদি আমি ভুল না হই। তো এই গরমের ভিতরে ভালো কাজ করে, ডাব কাণ্ড নিয়ে আপনি কি বলছেন? কিভাবে আসলে এই বিষয়টা ছড়ালো, কিভাবে জিনিসটা কিভাবে ছড়ালো আমি নিজেও জানি না। মানে কেউ একজন তো ছড়িয়ে দিয়েছে অবশ্যই, আমাকে যারা পছন্দ করে না তাদের কেউ একজন নিশ্চয়ই এটা ছড়িয়ে দিয়েছে। তো আমি যেহেতু ছড়াই নেই, আমি ওটা বলতে পারবো না। তবে ঘটনা যেটা আমি এর আগেও একবার বলেছি একটা ইন্টারভিউতে, যে এটা নিয়ে আমার সাথে তেমন কোনো কথাই হয়নি, ডাবের বিষয়ে আমার সাথে কোনো কথাই হয়নি। আমার রুটিন কাজের ভিতরে একদিন একটা বিল এসছে, বিল মানে কি একটা বাজেট অ্যাপ্রুভালের জন্য এসছে। সেখানে দেখলাম আমি ডাবের জন্য বাজেট দেওয়া আছে 5.5 লক্ষ টাকার মতো, 5.5 লক্ষ টাকা প্লাস মাইনাস কিছু একটা, এক্স্যাক্ট ফিগার আমার মনে নেই, 5 থেকে 5.5-এর ভিতরে কিছু একটা। তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কয়টা খেলার জন্য, কয় ইয়ের জন্য? তার কারণ হচ্ছে যে দেখে তো টাকার অঙ্কটা বড় মনে হচ্ছে, কয়টা খেলার জন্য এবং কত দিনের জন্য। তো এখানে কোনো ডিটেল ব্রেকডাউনটা দেয়া নাই। তো ঠিক আছে, তোমরা এই ব্রেকডাউনটা নিয়ে আসো, কথা শেষ। এইটুকুই কনভারসেশন, এরপরে আমার সাথে আর কোনো কথা হয়নি। এরপরে হঠাৎ করে একদিন দেখলাম যে এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা হচ্ছে, ডাব কাণ্ড, আমি ডাব আটকায় দেই, আমি প্লেয়ারদের ডাবের নিয়েও আমি কথা বলি, ওদের আর কত কিছু আমি সহ্য করতে পারি না, প্লেয়ারদের উন্নতি, প্লেয়াররা এটা সেটা, কত দুনিয়ার কথাবার্তা হচ্ছে। তো ভালো কথা, সেটা ওরা বলছে, এটা আমি আবার পরবর্তীতে ক্ল্যারিফাই করলাম। বিভিন্ন 1-2টা টক শোতে আমি এটা নিয়ে কথা বলেছি যে আমি তো আসলে মানে এটা নিয়ে কথাও বলি নাই, ওটা নিয়ে কিছু করি নাই, ওটা ওরাই তৈরি করেছে, ওরাই এটা প্রচার করেছে। তবে একটা জিনিস হচ্ছে যে ওরা যতভাবেই আমাকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছে না কেন, মানে আমার তো মানে সোশ্যাল মিডিয়াতে আমি মানুষের যে কমেন্টস দেখেছি, মানুষের যে ভালোবাসা দেখেছি, তো সেখানে দেখেছি যে পুরো বিপরীত। কারণ মানুষ আমাকে তাদের মতো করেই নিয়েছে। তো এখন এটার আপডেট দেই যে তখনকার ঘটনা আর এখনকার ঘটনার ভিতরে এটার আপডেটটা কি। আপডেট হচ্ছে এই রিসেন্টলি এপ্রিল মাসের আমরা যেই দিন চলে আসলাম তার থেকে সম্ভবত 2-3 দিন আগে যে ঘটনাটা ঘটেছে, সেটা হচ্ছে যে আমি দেখলাম
যে এটা তো প্রথমে একটা বাজেট পাস হয়, এরপরে অ্যাকচুয়াল খরচের পরে অ্যাকচুয়াল বিলটা আসে। সেই বিলে দেখলাম আমি সেই ডাবের বিলটা এসছে, সেই 3-4 মাস আগের যে ঘটনা, সেই ঘটনা এনসিএলের, সেটা এনসিএলের বাজেটের মধ্যে ছিল। তো ডাবেরই এটা আসছে। তো সেইখানে দেখলাম যে কোথায় এটা 2.5 লাখ ছিল, 2.5 লাখের ভিতরে ওটা 2 লক্ষ না 2.25 লক্ষ এরকম কিছু একটা বিল আসছে। তো আমি জিজ্ঞেস করলাম, বলে যা অ্যাকচুয়ালি যা খরচ হয়েছে তাই তো আসছে, আগেরটা তো বাজেট ছিল। তো ভালো কথা, আগেরটা বাজেট ছিল। তো আমি খোঁজ নিলাম যে প্লেয়ারদের কি ওই কথাবার্তা হওয়ার কারণে কি প্লেয়ারদের কি কম ডাব খাওয়ানো হয়েছে, না ওদেরকে বেশি ডাব খাওয়ানো হয়েছে, না কি করছে? বলে প্লেয়ারদের কম ডাবও খাওয়ানো হয় নাই, বেশি ডাবও খাওয়ানো হয় নাই, প্লেয়াররা যা খায় নিয়মিতভাবে সে তাই খেয়েছে। তো প্লেয়াররা যদি কম ডাবও না খেয়ে থাকে, বেশি ডাবও না খেয়ে থাকে, প্লেয়ার যা খায় নিয়মিতভাবে, তাদেরকে যেভাবে দেয়া হয় সেভাবেই যদি হয়ে থাকে, তাহলে এই অতিরিক্ত টাকাটা কোথায় গেল? তাহলে 5 লক্ষ থেকে 2.5 লক্ষ বা 3 লক্ষর কাছাকাছি। 2 লক্ষ। 2 লক্ষ। 5 লক্ষ থেকে 2 লক্ষর কাছাকাছি আসছে। এই যে অতিরিক্ত 3 লক্ষ টাকা বা প্লাস মাইনাস কিছু একটা, এই টাকাটা কোথায় গেল? তার মানে হচ্ছে এই টাকাটা সরানোর একটা পদ্ধতি ছিল, যেই পদ্ধতিটা আমার কথার কারণে পদ্ধতি থেকে তারা বের হয়ে আসতে বাধ্য হয়েছে। এক্স্যাক্টলি যা বিল দেয়া দরকার, যেহেতু কেউ এর আগ পর্যন্ত এই জিনিসগুলোতে নজর দেয় নেই, কেউ আজ পর্যন্ত এগুলিতে খোঁজ করে নাই, ওরা যা দেয় যেভাবে আসে সেভাবে বাজেট পাস হয়, এবং বাজেটের পরে বলা হয় যে মানে বিলটা ততক্ষণ পর্যন্ত আসে যতক্ষণ পর্যন্ত বাজেট অ্যালাউ করে। তাহলে পৃথিবীর সব জায়গায়, সরি টু ইন্টারাপ্ট, আগে তো প্ল্যানিং এর পরে হচ্ছে গিয়ে খরচ, এরপরে আমাদের বাংলাদেশে উল্টা হয় কিনা, মানে আগে খরচ করে এসে পরে বাজেট নিয়ে আলোচনা হয় কিনা? না, আগে খরচ করে এসে বাজেট নিয়ে আলোচনা হয় না, আগে বাজেটটাই আসে। কিন্তু বাজেটটা আমার যদি বাজেটের মানে আমার প্র্যাকটিক্যালি যদি একটা জিনিসের বাজেট 2 লক্ষ টাকা হওয়ার কথা হয়, তাহলে সেটা যদি আমি 5 লক্ষ টাকার একটা বাজেট দিয়ে রাখি, তাহলে প্রশ্ন করতে নিলে এইটা দিলাম একটা অতিরিক্ত করে, যদি খরচ বেশি হয় সেই হিসাব করে একটা দেওয়া আছে, কিন্তু খরচ যা হবে তাই তো বিল করব, খরচটা হবে তাই তো বিল করব। বাজেট 5 লাখ টাকা মানে যে 5 লাখ টাকাই আমি বিল করব তা তো না। বিল যা হবে, বিল 3 লাখ হলে 3 লাখ, 4 লাখ হলে 4 লাখ, 1 লাখ হলে 1 লাখ। কিন্তু অতীত ইতিহাস থেকে দেখা গেছে, অতীত হিস্ট্রি থেকে দেখা যাচ্ছে যে বাজেট যা থাকে খরচ তার কাছাকাছি হয়, ওটা ফেরত আসে না। ওটা ফেরত আসে না, এবং আসলেও একটা মানে একটা গ্যাপ থাকে, গ্যাপটা স্পষ্ট। হ্যাঁ। তো একটা কথা বলতে চাই ভাই, আপনার সেই মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই 3 লাখ টাকা কমে যাওয়ার পরে, 2.5 লাখ টাকা 3 লাখ টাকা কমার পরে যদি হতো যে এই 3 লাখ টাকা কমানো হয়েছে প্লেয়ারদের কম ডাব খাওয়ায়, তাহলে ছিল যে আমার কথা বলার কারণে প্লেয়াররা বঞ্চিত হয়েছে, প্লেয়ারদেরকে বঞ্চিত করা হয়েছে, ওদেরকে মাঠের থেকে ওদের এনার্জি যেই পরিমাণ দরকার ছিল সেইটা তাদেরকে রিপ্লেনিশ করা হয় নাই, করা হয় নাই সেইভাবে তাদেরকে, কিন্তু সেরকম তো কোনো ঘটনা ঘটে নাই। ওদের তো মাঠে কোনো প্রভাব পড়ে নাই, কিন্তু বাজেটে এবং বিলে প্রভাব পড়ে গেছে। একটা বিষয়, আপনি যখন প্রথম এই ডাবের বাজেটে বললেন যে কেন 5 লাখ বেশি হয়েছে, নিশ্চয়ই ওই কথাগুলো আপনি কোনো ক্রিকেটারের আগে গিয়ে বলেন নাই, ওটা নিশ্চয়ই আপনার ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাউকে না কাউকে বলছেন। ওটা ছড়লো কিভাবে আপনার মনে হয়? আমি তো জানি না সেটা, তার কারণ হচ্ছে ক্রিকেটার তো আমার কাছে বাজেট নিয়ে আসে না। এক্স্যাক্টলি, আমার কাছে তো বাজেট নিয়ে আসছে হচ্ছে ক্রিকেট অপারেশনসের বাজেট। এটা ক্রিকেট অপারেশনসের যদি কথা বলেন সেক্ষেত্রে সেখানে নাফিজ ইকবাল, হ্যাঁ নাফিস ইকবাল আছে, আরও লোকজন আছে যারা ক্রিকেট অপারেশনস পরিচালনা করে। যদি এরকম কিছু হয়ে থাকে, আমার সাথে তো কোনো প্লেয়ারের কথা হয়নি, আমার সাথে কথা হয়েছে ক্রিকেট অপারেশনস থেকে যারা বিলটা নিয়ে এসছে, যারা বাজেটটা নিয়ে এসছে তাদের সাথে কথা হয়েছে। তাহলে এটার যদি কোনো পরিবর্তন, এটা যদি কোনো ছড়ানোর থাকে, তাহলে কার মাধ্যমে ছড়াবে আপনারা ভালো বলতে পারবেন। মানে বিষয় হচ্ছে আপনি যদি না বলেন, আমি দর্শকদের ক্লিয়ার করতে চাই যে ডাবের প্রসঙ্গটা আসছিল সেটা তো স্বাভাবিক, ক্রিকেটাররা কমপ্লেন করেনি বা কেউ আগে গিয়ে জাননি। ফাইন্যান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে উনি কথা বলেছেন অ্যাকর্ডিং টু নাজমুল ভাই যে বাংলাদেশ অপারেশনসের সঙ্গে, তো অপারেশনস ওই জায়গায় রয়েছেন নাফিজ ইকবাল এবং আরো অনেকে রয়েছেন। তার মানে যদি তথ্যটা ক্রিকেটারদের কাছে এবং গণমাধ্যমের কাছে ছড়ায়,
তাহলে নাফিস ইকবাল বা অন্যান্য যারা আছেন তারাও যদি আমি তদন্ত করি বা অনুসন্ধানে যাই, তারা এর বাইরে না। অবশ্যই এটা অপারেশনসের কারো মাধ্যমে ছড়িয়েছে, কারণ এই বাজেটটা অপারেশনসের বাজেট, ক্রিকেট অপারেশনসের বাজেট। তো আপনার সঙ্গে কথা হয়েছে ক্রিকেট অথবা অপারেশনসের সঙ্গে? হ্যাঁ, ক্রিকেট অপারেশনস এর সাথে জড়িত আছে, ক্রিকেট অপারেশনস ডেভেলপমেন্ট, তারপরে এর সাথে জড়িত আছে। আর একটা বিষয় বলতে চাই ডাবকান্ডার বাদে, আপনি একটু আগে বলছিলেন এই ঘটনার পরে আপনি সোশ্যাল মিডিয়া কমেন্ট দেখেছিলেন। রিসেন্টলি একটা পডকাস্টে মুশফিকুর এবং তামিম ইকবাল গিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে এই যে ভালোবাসা বা এগুলা বা আমাকে নিয়ে যারা কটূক্তি করে এগুলো সব বট বাহিনী, ওনাদের যারা মানে অ্যাকর্ডিং টু হিউম বিষয় হচ্ছে তামিম ইকবাল বলতে চেয়েছেন যে এখন বট বাহিনী ওনার নিন্দা করে আর বট বাহিনী আপনাদের বোর্ডের প্রশংসা করে। আসলে কি এত লাখ লাখ কোটি কোটি মানুষ বট বাহিনী? আমি জানি না, আমি কিভাবে বলবো, তার কারণ হচ্ছে যে আমি তো কাউকে নিয়োগ দেই নেই, আমার তো এখন পর্যন্ত 1 টাকা আমার পকেট থেকে খরচ করি নেই আমি হ্যাঁ এদের কমেন্টে দেওয়ার জন্য। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ মানুষ না। আমি যেহেতু সোশ্যাল আমি হয়তো 2-3 দিনে একবার আমি বিয়েতে ঢুকি, ফেসবুকে ঢুকি বা ইউটিউবে ঢুকি, দেখি মাঝে মাঝে ইয়ে করে। তো জানি না, আমার সাথে কারো কথা হয় নাই, আমাকে যারা কমেন্ট করতেছে তারাও ইভেন আমাকে ফোন করেও বলে নাই যে আপনার জন্য এই কমেন্ট করলাম বা ইয়ে করলাম, জানি না। আপনি সবচেয়ে বেশি হাইলাইট, আমরা পুরো গল্পের প্রায় শেষের দিকে চলে আসছি, আপনি সবচেয়ে বেশি হাইলাইটেড হয়েছিলেন তামিমকে দালাল করার জন্য। আপনার কাছে কি পরে মনে হয়েছে কিনা কখনো যে আপনি কাজটা ঠিক করেন নাই? এখন একটা কথা বলতে হয়, আমি কিন্তু সরাসরি তামিমকে দালাল বলি নাই, আমি দালাল বলছি একটা রোলকে, পরীক্ষিত দালাল। পরীক্ষিত দালাল বলছি আমি একটা রোলকে, যেই রোলটা বারবার করে ওই সময় আসছে। আমাদের দেশের পরিস্থিতির বিবেচনা না করে আমি যখন আমার পার্শ্ববর্তী একটা দেশের পারপাস সার্ভ করব, তখন আমি কি আর যাই হোক না কেন আমি আমার নিজের দেশের পারপাসটা সার্ভ করতেছি না, আমি আরেকজনের এজেন্ট হিসাবে আমি কাজ করতেছি। সেটা আমি পরবর্তীতে এটাও আমি বলেছি যে আমি তো একজন দালাল, আমি নিজেও একজন দালাল। তার কারণ হচ্ছে যে আমি যদি আমার বাংলাদেশের পারপাস সার্ভ করি, আমি তাহলে বাংলাদেশের এজেন্ট, আমি বাংলাদেশের দালাল। তো বাংলাদেশের বাহিরের আমি ভারতের এজেন্ট সার্ভ করলে, পারপাস সার্ভ করলে আমি ভারতীয় দালাল হব। আপনার কাছে কেন মনে হলো যে ভারতীয় পারপাস সার্ভ করছে? ভারতীয় পারপাস সার্ভ করছে তার কারণ হচ্ছে যে তার আগে আপনারা মনে যদি আপনাদের থাকে, ভারতীয় মিডিয়া কন্টিনিউয়াসলি বাংলাদেশ কত টাকা লস করবে, বাংলাদেশ কত টাকা এই বিশ্বকাপ খেলতে না গেলে বাংলাদেশের কত ক্ষতি হবে, বাংলাদেশ আদৌ টিকে থাকতে পারবে কিনা, বাংলাদেশের ক্রিকেট বোর্ডটা আদৌ টিকবে কিনা, এই সমস্ত কথা নিয়ে তারা কন্টিনিউয়াসলি কথা বলা শুরু করেছে। এবং এইটাই ছিল তাদের একমাত্র সেই সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে ওদের ন্যাশনাল মিডিয়াগুলো পর্যন্ত সবার একটাই কথা ছিল, সেটা হচ্ছে যে একমাত্র টাকাই হচ্ছে মূল জিনিস। এবং তামিম ইকবাল যেহেতু সেই টাকার প্রসঙ্গটা তুলেই সে কথাবার্তা বলে শুরু করছে, তো আমার তাকে মনে হচ্ছে যে এইটা বাংলাদেশের পারপাস সার্ভ করে না। আর দ্বিতীয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি যেই পেজে মতামতটা দিয়েছি, আমার পেজ তো না সরি আমার প্রোফাইলে মতামতটা দিয়েছি, সেটা হচ্ছে একান্ত আমার মানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অনলি পেজ, আমার পাবলিক পেজ না, প্রোফাইলে দিয়েছি আমি, প্রাইভেট প্রোফাইল। সেই প্রাইভেট প্রোফাইলে আমার রিয়াকশন ছিল 16টা আর কমেন্টস ছিল 7টা। এটা কি কোনো ভাইরাল? না, কিন্তু এটা তো হয়ে গেছে। হ্যাঁ, এটা ভাইরাল কেউ একজন তো করেছে। সেখান থেকে আমি দেখলাম যে ওইখানে একটা কমেন্ট ছিল 14টা 7 মিনিটে। আপনাদের মতোই একজন সাংবাদিক, আমাদেরই, আমি এখন নাম বলতে পারি কিন্তু আমি এখন নাম বলবো না,
আপনাদের মতে অন্য কোনো সময় যদি আবার এটা নিয়ে কথা হয় তো তখন হয়তো নাম বলবো। তো আপনাদের মতো একজন সাংবাদিক সে এটা স্ক্রিনশটটা নিয়েছে এবং পরবর্তীতে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে স্ক্রিনশট, সেই স্ক্রিনশটটাই দেখলাম 14টা 7 মিনিটে। আপনাদের কাছে যদি এখনও সেই স্ক্রিনশটটা থেকে থাকে তাহলে দেখবেন ওই স্ক্রিনশটটার হচ্ছে 14টা 7 মিনিট এবং ওইখানে প্রোফাইল, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সাইনটা আছে, পাবলিক সাইন নাই, সেটা পেজ না, সেটা কোনো পাবলিক পোস্ট না। তো ওটা তো আমার প্রাইভেসি লঙ্ঘন করছে। আমি আমার ঘরের মধ্যে আমি যে কারোর সাথে যেই কারোর কথা বলতেই পারি, ওটা তো আমি আমার ঘরের, আমার নিজস্ব আত্মীয় স্বজন, নিজস্ব বন্ধু বান্ধব, তাদের সাথে আমি এটা আমার মতামত ব্যক্ত করেছি। তো সেটা পাবলিক হলো কেন? যে পাবলিক করেছে সে তো দোষী, সে তো আমার প্রাইভেসি লঙ্ঘন করেছে। তা আপনি আসলে ওই সময় যে মন্তব্য করেছিলেন আপনি এখনো সেটার সাথেই স্ট্যান্ড নিচ্ছেন? না, সেই জায়গায় কোনো রিগ্রেট করার কোনো কিছু নাই। তার কারণ হচ্ছে যে এটা সিচুয়েশন। আপনি রিগ্রেট কেন করেন না? পাবলিক ভালোবাসার জন্য? কেন না, প্রশ্নই আসে না। তার কারণ হচ্ছে যে এখানে পাবলিকের ভালোবাসা বা আমি কারো ভালোবাসা নেওয়ার জন্য আমি ওটা তো করি নাই। তখন সেটা তামিম ইকবাল না হয়ে যদি অন্য কেউ হতো তার জন্য সেটা একইভাবে ইফেক্টিভ হতো। দুর্ভাগ্যক্রমে সেটা তামিম ইকবাল বলেছে। তামিম ইকবালের পরিবর্তে যদি মুশফিকুর রহিম বলতো অথবা লিটন দাস বলতো অথবা তো এক্স্যাক্টলি একই মন্তব্য আমার কাছ থেকে আসতো। কারণ আমি পারপাসটা দেখেছি, আমি দেখেছি রোলটা, পার্সন বিহাইন্ড দ্য রোল আমি দেখি নাই। দ্যাট ওয়াজ নট দ্য তামিম ইকবাল, দ্যাট ওয়াজ হিজ রোল। আমি কি ক্লিয়ার করতে পারলাম? ওই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ব্যক্তি তামিম নয়, একটা রোল, যে রোলটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বহির্বিশ্বে একটা প্রভাব ফেলছিল, সেই রোলকে আপনি প্রভাব ফেলছিল। এবং যেই প্রভাবটা হচ্ছে একটা ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা, আর্থিক প্রোপাগান্ডার সাথে তাল মিলায়ে সেটাকে বাংলাদেশের পক্ষে সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা, এই রোলটা। That was neither Tamim Iqbal not anybody else. That was only the role behind the person. ক্লিয়ার। এই তামিম দালাল বলার পরে, ঘটনার পর আপনি কি কোনো থ্রেট খাইছিলেন কিনা যে থ্রেট আসছে এরকম? না, আমাকে এরকম লোকজন বলছে যে আপনি ওপেনলি ক্ষমা চান, না হয় এই হবে সেই হবে। তাই আমি বললি যে এটা ক্ষমা চাওয়ার মতো তো কোনো বিষয় না, আমি তো এমন কিছু কাজ করি নেই সেখানে আমাকে ক্ষমা চাইতে হবে। শোকজের গল্পটা বলেন। শোকজের পরে আপনি সরি ফিল করলেন কিনা, আবার ফিরে আসলেন, এই বিষয়টা কি? সেটা যারা আমাকে শোকজ করেছে তারা ভালো বলতে পারবে। তার কারণ হচ্ছে যে তারা আমি যেই নার্ভের মানুষ তারা হয়তো সেই নার্ভ নিতে পারে নাই, নিতে না পারার কারণে তারা শোকজ করছে আমাকে। এবং শোকজ করে যখন দেখছে যে না, এই শোকজটা আইন সমৃদ্ধ না, ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন অনুযায়ী একটা ডাইরেক্টরকে কেউ শোকজ করতে পারে না। আরেকটা প্রশ্ন করতে চাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এটা দেহ হয়, আপনার কাছে মনে হয় কি না যে নাভি বর্তমানে, আমি যদি আমার শরীরের কথা বলি, আমার শরীরের নাভি খুব একটা কাজ করে না। অবশ্যই আল্লাহ তো সৃষ্টি করেছেন, প্রত্যেকটা অঙ্গের কোনো কাজ আছে, বাট তুলনামূলকভাবে আমার নাভি একেবারেই কাজ করে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাভি কি কোয়াব কিনা? কোয়াবের আসলে কাজটা কি? কোয়াবের কাজ কি এম নাজমুল ইসলাম এবং আমিনুল ইসলাম বুলবুলের বিপক্ষে যাওয়া? তাদের রোলটা কি? তাদের আবেগ কেন শুধুমাত্র তামিমের বেলায় আসে বা অন্য কোনো ক্ষেত্রে আসে না? এটা নিয়ে আমি কথা বলেছিলাম, এখানে আমাকে নিয়ে অনেক বিষয় তারা আসলে অ্যাটাক করেছে। এটা এখন যারা শুধু তামিমকে নিয়ে কথা বলে তারা ভালো বলতে পারবে কেন তারা শুধু তামিমকে নিয়ে কথা বলে, অন্যদের নিয়ে তারা কথা বলে না। কোয়াব কি? কোয়াব হচ্ছে প্লেয়ারদের রিপ্রেজেন্টেশন করার কথা, কিন্তু কোয়াব তো বাংলাদেশের কোয়াব তো পুরো প্লেয়ারের রিপ্রেজেন্টেশন না, তো হাতে গোনা কয়েকজনের রিপ্রেজেন্টেশন। এবং এরা হচ্ছে একটা পার্টিকুলার এজেন্ডা বাস্তবায়ন করার গ্রুপ। সেই এজেন্ডা যারা এদেরকে লালন পালন করে, যারা এদেরকে তোষণ করে, তাদের এরা অতএব, এবং এরা যেইভাবে কাজ করে সেই কাজের জন্য যেই পরিমাণ নার্ভ ক্রিকেট বোর্ডে থাকা দরকার ছিল সেই পরিমাণ নার্ভ ক্রিকেট বোর্ডে ওই সময় ছিল না বলে এরা এত দুর্দণ্ড প্রতাপে একদিন ওরা বন্ধ করার মতো সামর্থ্য ওদের হয়েছে।
বিপিএল এর একদিনের ম্যাচ বন্ধ করার মতো ঘটনা ঘটেছে। ক্রিকেট বোর্ডে ওই ধরনের নার্ভের লোক ছিল না বলে যারা এইটাকে দমন করতে পারতো। তার মানে আমি ক্লিয়ার করে বলি, দর্শকরা হয়তো বুঝতে পারেন বিষয়টা। আপনি বলতে চাচ্ছেন যে যদি এরকম শক্ত নার্ভের থাকতো ওই সময় আপনাদের বোর্ডের পরিচালকরা বা প্রেসিডেন্টরা, তাহলে তাদের উচিত ছিল না ওদের প্রেসারের কারণে ওই দিনে বিপিএল এর ম্যাচ বন্ধ রাখার। এটাই তো আপনি বলছেন। প্রশ্নই আসে না। যেই খেলোয়াড় খেলবে না সেই খেলোয়াড় বোর্ডের সাথেই থাকবে না। বোর্ড তাদের নিয়োগ দেয়, এত বড় দুঃসাহস নিয়ে তারা বোর্ডের সাথে থাকবে? এত বড় দুঃসাহস নিয়ে তারা বোর্ডের সাথে থাকবে? হ্যাঁ, তো অতএব আমি বললাম যে আমি তখন যদি ওর ইয়েতে থাকতাম তাহলে হয়তো ঘটনাটা অন্য রকমের হতো। কারণ এই সমস্ত সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য নার্ভ লাগে। আচ্ছা, একটা বিষয়, এই বোর্ডের যখন আপনারা জানলেন যে হুট করে বুলবুল ভাই গায়েব হয়ে গেল, মানে প্রেসিডেন্টের চেয়ারটা হারালো, ওই সময় তো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ছিলেন। তারেক রহমানের সঙ্গে কি বুলবুল ভাইয়ের কোনো কথা হয়েছে কিনা, বা আপনাদের বোর্ডের কি স্বাভাবিক না একটা দেশের প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা হইতে পারে? তামিম ইকবাল তো যে কোনো প্রাইম মিনিস্টারের সঙ্গে তার সম্পর্ক ভালো থাকে, আমরা দেখছি আগে খালেদাদের সঙ্গে তার ভালো সম্পর্ক, শেখ হাসিনার সাথেও তার সম্পর্ক, এখন তিনি বিএনপি অনেক বেশি অ্যাক্টিভ একজন লোক। সব মিলে আপনাদের তো তাহলে সেই হিসেবে প্রধানমন্ত্রী থাকলে প্রধানমন্ত্রীর সঙ্গে তো টুকটাক কথা বলাই যায় যে আমাদের বোর্ডটা, আপনি যে নিয়মগুলো বলছিলেন যে অবৈধ, এটা কি জানানো হয়েছিল কোনোভাবে তারেক রহমানকে? আমি এক্স্যাক্টলি জানি না। তার কারণ হচ্ছে যে একটা জিনিস হচ্ছে যে আপনার যদি মনে করতে পারেন, রিকল করতে পারেন, আমি একদম কথার শুরুতে বলেছি যে আমাদের এই বোর্ডটা পলিটিক্যাল না। টোটালি এই বাংলাদেশের ইতিহাসে, ক্রিকেট বোর্ডের ইতিহাসে একমাত্র বোর্ড যেটার ডিরেক্ট কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নিয়ে কোনো বোর্ডটা তৈরি হয় নাই। যে বিএনপির লোক দিয়ে বোর্ড তৈরি হয়েছে, আওয়ামী লীগের লোক দিয়ে বোর্ড তৈরি হয়েছে, এনসিপির লোক দিয়ে বোর্ড তৈরি হয়েছে, বা জামাতের লোক দিয়ে বোর্ড তৈরি হয়েছে। এর আগে পাপন সাহেবের বোর্ড আওয়ামী লীগের বোর্ড ছিল, সবাই জানে সেটা। ওদের সম্পূর্ণ কার্যকারিতা সব কিছু ওদের আপার সাথে সংযুক্ত ছিল। তো এখন তামিমের কথা যেহেতু বললেন, আপনি নিজেই বললেন তামিমের বিষয়টা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার সাথেও তামিমের সখ্যতা ছিল, শেখ হাসিনার সাথেও তামিমের সখ্যতা ছিল, তারেক রহমানের সাথেও তামিমের সখ্যতা আছে। তো যারা সখ্যতা রাখেই কাজ পরিচালনা করতে অভ্যস্ত তাদের সখ্যতা তো থাকবেই। আমাদের তো আসলে আমরা কাজের দিকে মনোযোগ দিয়েছি, মানে রাজনীতির থেকে কাজের দিকে আমাদের মনোযোগটা বেশি ছিল। অতএব আমরা ওইভাবে হয়তো দুর্বল ছিলাম, ওই সখ্যতা করার ক্ষেত্রে দুর্বল ছিলাম। বলতে চাই শেষের দিকে প্রায় চলে আসছি, আপনারা কি গিভ আপ করছেন? না, গিভ আপ করবো কেন? না, আমরা মানি নাই তো। তার কারণ হচ্ছে যে আমরা তো এখনো বলি যে আমরাই একমাত্র বৈধ বোর্ড। এবং আপনারা, আমি শুনছি যে আপনারা অ্যাকশন নিচ্ছেন, সেটা কি চলমান? হ্যাঁ, আমরা এখনো আমাদের পদ্ধতিগুলো নিয়ে আমরা কাজ করছি। কি করব না করব সেটা নিয়ে কাজ করছি। একটা উপযুক্ত পদ্ধতি লাগবে তো আমাদের করার জন্য। তবে এটা যে আমরা যদি গিভ আপ করতাম তাহলে আমরা বলতাম যে না আমরা না, আমরা এখনো বলি যে আমরাই একমাত্র বৈধ বোর্ড। আইসিসি, এসিসি সব জায়গায় এখন পর্যন্ত ডিরেক্টর হিসাবে আমিনুল ইসলাম বুলবুলের নামই আছে। আপনাদের ফিরে আসার চান্স যদি থাকে সেক্ষেত্রে আইসিসি সহযোগিতায় কি আপনারা আসতে পারেন? যেহেতু আপনি বলছেন, বা অ্যাকর্ডিং টু রিসেন্ট ইস্যুজ, এনএসসি এক এক সময় এক এক রকম বিহেভ করতেছে, যেই রাজনৈতিক দল থাকতেছে তাদের উপরই কোনো রকমভাবে একটা ইনফ্লুয়েন্স পড়তেছে, ইন্টারিম হোক বা কিংবা যেই হোক না কেন। সেক্ষেত্রে আপনারা যদি আবার কামব্যাক করতে চান, নিশ্চয়ই এনএসসি কিংবা বাংলাদেশের দ্বারা আর কোনোভাবে কামব্যাক করার সুযোগ হয়তো বা নাই। না, আইসিসি যদি মনে করে, এখন আইসিসি যদিও মানে মনে না করার কোনো কারণ নাই, কিন্তু তারা হয়তো এটা নিয়ে কাজ করছে ব্যাকগ্রাউন্ডে। তো আইসিসি যদি মনে করে যে এই ইয়েটা অবৈধ, এটা ইনফ্লুয়েন্স করে আমাদের বোর্ডটাকে সরিয়ে দেয়া হয়েছে, যেটা আইসিসির ধারা অনুযায়ী 2.4-এর এ এবং ডি, এই ধারা প্লাস আরও যেই সমস্ত ধারাগুলি আছে সেই ধারা অনুযায়ী সেটা বৈধ না। অতএব
সেই অনুযায়ী আইসিসি ব্যবস্থা নিতেই পারে। আইসিসি যদি ব্যবস্থা নেয় তাহলে সেটা আইসিসির ব্যবস্থার উপরে নির্ভর করবে কি হবে না হবে। আজকের একদম লাস্ট প্রশ্ন, আমরা দেখলাম গত একদিনে হচ্ছে একটা নিউজ আসছে যে আমিনুল ইসলাম বুলবুল এখন বাংলাদেশের পক্ষ থেকে এবং আইসিসির বোর্ডের মধ্যে একজন, এটা নিয়ে আমি নিউজ করার পরে এটা মোটামুটি অনেকেই নিউজ করে এই বিষয়টা নিয়ে। পরে আবার এক পক্ষ বলে যে ভাই উনি তো 2025 সাল থেকেই বিসিবি আইসিসি ডিরেক্টর ছিলেন, নতুন কিছু না, এটা যদি ক্লিয়ার করে। হ্যাঁ, উনি তো 2025 সাল থেকেই আইসিসির ডিরেক্টর আছেন। তো ওনার আইসিসির ডিরেক্টরশিপ যদি পরিবর্তন না হয়ে থাকে তাহলে উনি তো আছেন এখনও। তাহলে তো নিয়ম অনুযায়ী যে নতুন বোর্ড যদি আসে, একটা কি বলে বৈধ বোর্ড যদি আসে, তাহলে সেই বোর্ডের প্রেসিডেন্ট তো মানে আইসিসি নিয়ম অনুযায়ী একটা মেম্বার কান্ট্রির বোর্ডের প্রেসিডেন্টই হচ্ছে সেই দেশের ডাইরেক্টর হিসেবে আইসিসিতে নিয়োগপ্রাপ্ত হয়। তাহলে যদি বোর্ডটা পরিবর্তন, তাদের ওয়েবসাইটে উঠাতে ভুলে গেছে নাকি নতুন করে আমরা তামিমের নামটা লিখে দিই, এখন সেটা আইসিসি ভালো বলতে পারবে, আমরা তো বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে এখনও আইসিসি এসসিসির ওয়েবসাইটে ঢুকলে আমিনুল ইসলাম বুলবুলের নামই পাওয়া যাবে, বুলবুলের ছবিই পাওয়া যাবে, অন্য কিছু পাওয়া যাবে না। একদম স্বাভাবিক। আপনি আপনার যা পুরো জার্নি বলেন আমাদের সঙ্গে, এবং আপনি কিভাবে ক্রিকেটের মধ্যে আসা, পরিচালক হওয়া, অনেক বড় জার্নি আপনি নিজে দেখেছেন যে আমাদের দেশের মানুষ, যদি আমরা ভারত বাদ দিও না এবং যৌথভাবে হিসাব করা যায়, আমাদের দেশের মানুষ একটু বেশি ক্রিকেটের প্রতি পাগল। দেখেন ভারতে তো বড় দেশ হওয়ার পরও মুস্তাফিজের একটা ছবি যদি থাকে তাদের সঙ্গে, ওই ছবিতে রিয়েক্ট অনেক বেশি হয়ে যায়, যদি ওটা তামিম ইকবালের মতে বট বাহিনী, সেই হিসাবটা আলাদা। কিন্তু দিন শেষে বাংলাদেশে এত বড় একটা ক্রিকেট ক্রেজি নেশন, আমাদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ নিয়ে আপনি কি বলতে চান, এটা দিয়ে আজকের আমাদের এই সুন্দর আড্ডাটা শেষ করব। আমরা কি ঠিক পথে আগাচ্ছি? আমাদের অবস্থা কি আসলে? আমরা কি শুধু র্যাঙ্কিং এ দিয়ে তাকিয়েছি? আমাদের সমস্যা কোথায়? আবার আমার বট বাহিনী আমার পিছে লাগাবে। আমি এখন এটা নিয়ে কথা বললে আবার বলবে আমার বট বাহিনী লাগছে, বা মানে পজিটিভ বট বাহিনী, নেগেটিভ বট বাহিনী আমার পিছে লাগবে। তার কারণ হচ্ছে যে আমাদের বোর্ডটা আমরা সঠিক পথেই আগাচ্ছিলাম। কেন আগাচ্ছিলাম? তার কারণ হচ্ছে যে এতদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট ছিল শুধুমাত্র ন্যাশনাল টিম নির্ভর একটা বোর্ড। শুধুমাত্র আসলে একটা দেশের ন্যাশনাল টিমই একটা দেশের ক্রিকেট না। একটা দেশের ক্রিকেটকে ফ্লোরিশ করতে হলে, উঠে আসতে হলে তার ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করতে হবে। এই পুরা দেশ জুড়ে ক্রিকেটটাকে যদি না ছড়ায় দেওয়া যায় তাহলে নতুন ক্রিকেটার উঠে আসবে না। আপনি দেখেন ভারতে একটা ছেলে স্কুলের প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে যে মুহূর্তে সে হাই স্কুলে উঠে যারা ক্রিকেট খেলে বা এই সময়ের ভিতরে প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে আগামী 5-6 বছরের ভিতরে তার হাই স্কুল কমপ্লিট করা আগ পর্যন্ত অন্তত 50টা 3 থেকে 4 দিনের ম্যাচ খেলে ফেলে। এক্সেলেন্ট পয়েন্ট। তো এই 3 থেকে 4 দিনের ম্যাচগুলি খেলে এটা কিভাবে আসে? শুধুমাত্র টি20 খেললে, টি10 খেলে আর ওই 50 ওভারের ম্যাচ খেলে ক্রিকেট খেলার উন্নতি আসে না। ক্রিকেট খেলার উন্নতি আসতে হলে পুরা মাঠে দীর্ঘমেয়াদে মনস্তাত্ত্বিক অবস্থাটা দরকার। সেই অবস্থাটা, ক্রিকেটটা শুধুমাত্র শরীরের খেলা না, ক্রিকেটের শরীরের থেকে বেশি মনের খেলা, ধৈর্যের খেলা। তো এই ধৈর্য টিকায় রাখার জন্য একটা বাচ্চাকে, এটা ক্লাস 6, 7, 8 থেকে আরম্ভ করে 9, 10, 11, 12 এই সময়ের ভিতরে 13, 14, 15 বছর বয়সের ভিতরে এই ছেলেটার যদি এই ধরনের এন্ডিউরেন্স এবং এই ধরনের ধৈর্য, সহনশীলতা এগুলার প্র্যাকটিস তাকে করানো যায়, তাহলে সে ভালো হবে না আমাদের যে সে কালে ভদ্রে যে একটা লিগ খেলে সে ভালো হবে? অবশ্যই যে খেলার মধ্যে থাকে তাকে সে ভালো হবে। তো আমাদের পদ্ধতিটা ছিল, আমাদের উদ্দেশ্যটা ছিল যে পুরা দেশ জুড়ে এই ক্রিকেট খেলাটাকে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না,
যার জন্য পুরা দেশ জুড়ে 8টা ক্রিকেট হাব তৈরি করার ব্যবস্থা আমরা নিয়েছিলাম, যেটার ভিতরে রিজিওনাল ক্রিকেট কমিটিগুলোকে আমরা তৈরি করেছি। ক্রিকেট কমিটি যেমন একটা ফুল ফ্লেজার্ড আমরা থাকাকালীন সময় সিলেটেরটা উদ্বোধন হয়েছে, তারপরে চিটাগাংয়েরটাও প্রায় শেষ পর্যায়ে চলে আসছিল, আমরা সেটা কাজটা শেষ করতে পারি নাই। এরপরে রাজশাহী, রংপুর, বগুড়া এই এলাকাগুলা, ময়মনসিংহ এই এলাকাগুলোর মধ্যে এই কাজগুলি চলমান ছিল। তারপরে হচ্ছে আমরা মাদ্রাসা ক্রিকেট শুরু করতে চাচ্ছিলাম, তার কারণ হচ্ছে যে এই একটা বিশাল বড় একটা অংশ খেলাধুলা থেকে বের হয়ে যাচ্ছিল, এদেরকে দিয়ে জাস্ট এদেরকে মাঠে ফিরায় আনা, দেখা যেত হয়তো যে আগামী 10-15 বছরে একটা ভালো সাকিব, তামিম বা মুশফিক বা মুস্তাফিজের মতো বেশ কয়েকটা প্লেয়ার এদের ভিতর থেকেও বের হয়ে আসছে। পুরো একটা বিভাগে যত খেলা হবে, যত লিগ হবে, তার জন্য অনুদান পায় 5 লাখ টাকা, 6 লাখ টাকা। একটা জেলা অনুদান পায় 2 লাখ টাকা, 3 লাখ টাকা। তো সারা বছরের জন্য 3 লাখ টাকা দিয়ে কি উন্নতি হবে খেলার? অথচ হর হামেশাই আমরা ন্যাশনাল টিমের প্লেয়ার দিয়ে হুট করে 5 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে দিচ্ছি, যে এই টাকা দিয়ে কত রকমের আজকে ম্যাচ ফি বাড়ায় দিতেছি, কালকে ওইটা ফি বাড়ায় দিতেছি, পরশু ওইটা বাড়ায় দিতেছি, আজকে এইটার জন্য অতিরিক্ত একটা অনুদান যাচ্ছে। একটা খেলা সারা বছর ধরে কোনো নাই, এরপরে একটা খেলা জিতে আসলে 1 কোটি টাকা ঘোষণা করে দিতেছি, পুরস্কার ঘোষণা করে দিতেছি। তো এই টাকাগুলো সব চিন্তা ভাবনা যখন আপনার ন্যাশনাল টিম ঘিরে হবে, তখন আপনার উন্নতি এরকমই হবে। আপনাকে ন্যাশনাল টিমের ভিতর থেকে বের হয়ে আসতে হবে, আপনার চিন্তাকে ন্যাশনাল টিমের ভিতর থেকে বের করে নিয়ে আসতে হবে। ন্যাশনাল টিমের মতো করে চলবে। একমাত্র চিন্তা আমার ন্যাশনাল টিম, এই চিন্তা থেকে আমাকে বের হয়ে আসতে হবে। আমার চিন্তা হচ্ছে পুরা দেশ, ন্যাশনাল টিম আমার এই পুরা দেশের একটা অংশ। ন্যাশনাল টিম দেখার জন্য শুধুমাত্র ক্রিকেট অপস আছে, পুরা ক্রিকেট বোর্ড ন্যাশনাল টিম দেখবে না, ক্রিকেট অপস দেখবে ন্যাশনাল টিম, ক্রিকেট বোর্ড পুরা দেশ দেখবে। অতএব যখন সেটা তামিম ইকবাল বলেন আর যেই ইকবাল বলেন আর যে বলেন আমি বলি বা যেই বলি, আমি গিয়েও যদি এখন যেই পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আমি চালাতে থাকি, ক্রিকেটের কোনো উন্নতি হবে না। ক্রিকেটের উন্নতি করতে হলে এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে। যদি আমরা এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে পারি, তাহলে সেটা যেই আসুক, আমরা ফেরত আসি আর না আসি, যেই আসুক না কেন, তারা যদি এই মাইন্ডসেটে, নতুন মাইন্ডসেটে আসে, তাহলে দেশের সত্যিকার অর্থেই দেশে ক্রিকেটের উন্নতি হবে। আর যদি না আসে, তাহলে ঘুরে ফিরে হাত বদল হবে, ক্ষমতার হাত বদল হবে, ক্রিকেটের পরিবর্তন হবে না। আচ্ছা, একরোখা এবং স্ট্রেট ফরওয়ার্ড এম নাজমুল ইসলামের ফেভারিট ক্রিকেটার কে? ওয়ার্ল্ড ক্রিকেটের একজন বলবেন, বাংলাদেশ থেকে একজন বলবেন। কেউ কিন্তু জানে না যে আপনার ফেভারিট ক্রিকেটার কে। মানে আপনি এত বছর ধরে ক্রিকেটের সঙ্গে আছেন, আপনার পছন্দের ক্রিকেটার কে এটা বলতে হবে। একটা বাইরের দেশের আমি আগে থাকতে বলতাম, এখন আমি বলবো না। আমি বাইরের দেশের বাইরেরটা বলতে পারবো, আমি দেশের ভিতরের বলবো না কাউকে। আমি এখন দেশের ভিতরে আমি কাউকে বলবো না। কাউকে বলবেন না, এখন কাউকে বলবো না। সেটা নিশ্চয়ই তামিম, সাকিব কিংবা মাশরাফির মধ্যে একজন। না, আমি বলবো না। আমি যেহেতু বলবো না, অতএব এদের ভিতরে হতেও পারে, নাও হতে পারে। এদের ভিতরে হবেই যে আপনি হাউ ডু ইউ কনফার্ম, এদের ভিতরেই হবে, নাও হতে পারে। মানে বাংলাদেশে আমরা তথাকথিত পঞ্চপাণ্ডব ধরি, বেশিরভাগ মানুষেরই পছন্দের ক্রিকেটার হয় এই 5 জনের মধ্যে একজনের। তো আপনি ওয়ার্ল্ড ক্রিকেটারকে বলেন, তাহলে একটা ক্লু হয়তো আমরা পেতে পারি যে আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে আপনার পছন্দের ক্রিকেটার কে? ওয়ালস ছিল আমার পছন্দের। কোর্টনি ওয়ালস ছিল আপনার পছন্দের। মানে আপনার কি তাহলে বাংলাদেশ যদি হিসাব করি, তাহলে নিশ্চয়ই মাশরাফি বিন মুর্তজার কথা। আপনি যেহেতু পেসারদের প্রতি আপনার একটা অ্যাফেকশন দেখতে পাচ্ছি, কোর্টনি ওয়ালসের নাম বললেন। না, মাশরাফি আমার পছন্দের একজন, কিন্তু একদম মানে পছন্দের সেরাদের ভিতরে সেরা তা না। মানে আমার পছন্দের খেলোয়াড় অনেকেই আছে। আচ্ছা, আপনার পছন্দের ক্রিকেটার বলতে হবে না, আপনি শুধু এতটুকু বলেন যে আপনাকে 3টা অপশন দিলাম, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, আপনি কাকে চুজ করবেন? পছন্দবাদ শুধু এই 3 জন থেকে আপনি একজনকে চুজ করেন। মাশরাফিকে চুজ করব। মাশরাফি বিন মুর্তজা। ধন্যবাদ আপনাকে। দর্শক, অনেক কথা ছিল এম নাজমুল ইসলামের সঙ্গে। আপনারা প্রায় আমাকে কমেন্ট সেকশনে জানাতেন কিংবা আমাকে ইনবক্স করতেন যে ভাইয়ের সঙ্গে যাতে আমি একটু আড্ডা দিই, এবং আপনাদের অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো নিয়ে আপনারা সবসময় ঘুরপাক খান, আমাকে জিজ্ঞেস করেন। আজ অনেক আড্ডা হলো এবং পুরো
ওনার ক্রিকেটের জার্নি, ওনার কিভাবে ক্রিকেটে আসা, অনেকেই সেটা জানিই না যে উনি আসলে ক্রিকেট সংগঠক। ওনার ক্রিকেটে আসার জার্নি এবং ক্রিকেটে আসার পর বোর্ডের যে অবস্থা ছিল, সেই অবস্থায় তিনি তার ডিপার্টমেন্টে কি দায়িত্ব পালন করেছেন, সেইখানে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা মিডিয়া থ্রুতে কিভাবে ট্রল হয়েছেন, সেটাও আসলে আমরা জানতে পারলাম। এবং যেই গেল 1-1.5 বছরে আমরা যতগুলো বোর্ড দেখলাম, বোর্ডের চেঞ্জ দেখলাম, সেই চেঞ্জের গল্প আমরা তার কাছ থেকে শুনলাম। এবং দিন শেষে নাজমুল ইসলাম একটা কথা বলেছেন যে বাংলাদেশ ক্রিকেটে যদি উন্নতি আপনারা দেখতে চান, বাংলাদেশ ক্রিকেট যদি চায় যে তারা বিশ্ব ক্রিকেটে ডমিনেট করবে, সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমাদের দেশে ক্রিকেটকে ন্যাশনাল টিমের মধ্যে আবদ্ধ না রেখে সেটা পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দেয় এবং বাংলাদেশের পুরো বাংলাদেশ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে, জেলা থেকে ক্রিকেটারদের উঠে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাতে বিসিবিকে, বোর্ডকে থাকা উচিত। বোর্ড মানে শুধুই বাংলাদেশ ন্যাশনাল টিমের 15 জনের স্কোয়াড না। ধন্যবাদ সবাইকে।